সমাধানের হয় রাস্তা হবে, নাই করে নিতে হবে, পারলে করে নিব, আর এখন যদি হয় ভালো। বাট আমি আশাবাদী, আমি পজিটিভ মানুষ, আশাবাদী, অনেক বেশি আশাবাদী, আশা করি ভালো কিছুই হবে। তো এটা তো জাস্টিস হলো না। সবার আগে যদি বাংলাদেশই হয়, এটা কি সবার আগে বাংলাদেশ হলো না? বাংলাদেশ টিমে আমার দরকার আছে অ্যাটলিস্ট 27-এর ওয়ার্ল্ড কাপ কিংবা ওডিআই ফরম্যাট। নট নেসেসারিলি এর জন্য আমার মারামারি, রাস্তাঘাটে নেমে আন্দোলন, যুদ্ধ, ফ্যাসাদ এইগুলো করতে হবে না। আমি এটাতে আমি এইগুলো নিতেই পারি না। আমি যাই না, দেশে আসতে পারলে তো ভালো হতো, তাড়াতাড়ি তো আমি চাই যে আমার বিষয়টা দেখুক যারা দায়িত্বে আছে এখন, তারা দেখলে আমার জন্য তাড়াতাড়ি হয়তো সমাধান হবে। এবং আমি চাই সমাধান, আমি সমাধানের রাস্তা চাই। সমাধানের হয় রাস্তা হবে, নাই করে নিতে হবে, পারলে করে নিব, আর এখন যদি হয় ভালো। বাট আমি আশাবাদী, আমি পজিটিভ মানুষ, আশাবাদী, অনেক বেশি আশাবাদী, আশা করি ভালো কিছুই হবে। Good to see you after years. আপনি তো শ্রীলঙ্কা কতবার এটা? দেন আনলিমিটেড Most visited country in your life? ইন্ডিয়া India. হবে নাকি? Age level থেকে যদি ধরি, থাকা না, শ্রীলঙ্কা হইতে পারে, মানে শুধু খেলার জন্য শ্রীলঙ্কা হওয়ার চান্স আছে। এজ লেভেল থেকে শুরু করে সবকিছু মিলে শ্রীলঙ্কা ইন্ডিয়াই হবে প্রথম। কবে এজ লেভেল? হ্যাঁ, এজ লেভেল আন্ডার 19, 2000 আন্ডার 15 খেলনে, 15-17 মনে হয় না খেলছি শ্রীলঙ্কাতে। এইচপি, এটিএমেও আসছে কিনা যায় না, এজ লেভেলে আসছে, আন্ডার 19 আসছে। তখন তো শ্রীলঙ্কা একদমই ডিফারেন্ট ছিল, মানে সম্ভবত এটা 2002-3-4-এর দিকে, রাইট? প্রথম আসা 6-এর দিকে হবে। 6-এর দিকে তো আমি তো 5-এ আসছিলাম, আর তখন তো কলম্বো শহরও এত হাই রাইজ না, তখন তো তাজি তাজ সবথেকে সমুদ্র। অনেক বড়। এখন তো এইগুলা হয়ে তাজি দেখা যায় না। বাট তাজিতে একটা মজা ছিল যে রেস্টুরেন্টটা তো মানে আমাদের ফুডের না, সঙ্গে। এখন এখানে অনেক অপশন, এইখানেই আছে কতগুলো, 5-7টা ভালো। আগে ক্রিকেট খুব পপুলার ছিল না? হ্যাঁ, এখন তো সবাই যায় ওয়ান গলফেস মল, ওইখানে আছে সব। হাতের কি অবস্থা? হাত এখন ভালো আছে। ফার্স্টে কিছুদিন খুবই হয়েছে, এখন একটু একটু বেটার হচ্ছে। বাট আরো লাগবে, প্রপার রেস্ট হলে হয়তো 2 সপ্তাহতে ঠিক হয়ে যাবে। আই গট সারপ্রাইজ। আমি ভাবছিলাম যে ডাম্বুল ক্যান্ডিতে তো লাস্ট ম্যাচ ছিল, রাইট? আমি ভাবছিলাম যে সাকিব হয়তো রেস্ট নেই, ওটা তো নো ম্যাচ ছিল, যে আপনার দরকার ছিল এটা খেলা। না, খেলার দরকার ছিল না, বাট ওই যে এখন একটু ব্যাটিং করা শুরু করছি, তো একটু ব্যাটিং প্র্যাকটিস হলো ভালো হতো, সেই কারণে খেলা। বাট বৃষ্টিতে তো আর ব্যাটিংটা করা হয় না। এটা কততম ইনজুরি জীবনের? আনকাউন্টেবল? না, আমার তো এমনি খুব বেশি যে ইনজুরি হয়েছে তা না, কিছু হয়েছে, এটা তো স্বাভাবিক, এতদিন খেললে তো কিছু ইনজুরি হবে। বাট একটা ইনজুরি তো অনেক লম্বা সাফারিংস ছিল, একটা ভয়ও ছিল, এক্স্যাক্ট ইয়ারটা মনে নেই, আঙ্গুলেরই। ওইটা ওই যে শ্রীলঙ্কার সাথেই খেলার সময় বোধহয় কোনো একটা ট্রাই নেশনের ফাইনালের দিন বাংলাদেশে। হ্যাঁ, ওইটা হয়েছে অনেক দিন। শিন পেইন ছিল অনেক দিন, আর গ্রোইনের পেইন ছিল অনেক দিন, এই 3টা বড়। আর বাকি ছোট ছোট ফ্র্যাকচার টিয়ে হয়েছে। না, এত লম্বা ক্যারিয়ারে প্লেয়ারদের ইনজুরি আসবেই, কিন্তু ওই ঘটনাটা নিয়ে মানে রিসেন্টলি বাংলাদেশ মেডিকেল টিম নিয়ে একটা কোয়েশ্চেন হচ্ছে আর কি, সেই জন্য বলছে যে বিশেষ করে লিটন দাসের ইনজুরি নিয়ে, যে বাংলাদেশের মেডিকেল টিম কেপেবল কিনা টু হ্যান্ডেল প্লেয়ার্স ইনজুরি ওই লেভেলের, হয়তো নতুন সেটআপেও যাচ্ছে। মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনার কি মনে হয় যে এই মেডিকেল টিমটা তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে, বাট আউটপুটটা ওরকম আসে কিনা? বলা মুশকিল। আমাদের দেশে তো টেকনোলজিও লিমিটেড, তো সেই জায়গা থেকে তাদেরও লিমিটেশন অনেক থাকে। কেউ তো আর ইচ্ছা করে কাউকে ইনজুরি বেশি দিন প্রলং করতে চায় না, কিংবা করে না। ভালো খারাপ থাকবেই, বেটার কোয়ালিফাইড মানুষ থাকলে হয়তো বেটার হবে। এখন যারা আছে তারা কোয়ালিফাইড না, সেটাও বলার কোনো রিজন নাই, তারা অনেক বছর ধরে আছে, একটা তো এক্সপিরিয়েন্স হয়। তো আমার পক্ষে আসলে বলা মুশকিল এত দূর থেকে যে ওইখানে। আপনার নিজের ইনজুরিগুলো তো মেডিকেল টিমই বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন দেশে পাঠিয়েছে চিকিৎসা করে। এটা তো আমাদের দেশে সবসময় ছিল, বা মানে একদম ছোটবেলা থেকে দেখে আসছে যে ইনজুরিতে নর্মালি বেশিরভাগ টাইমে আমাদের বিদেশে যেতে হয়, কিংবা আমরা যাই একটা সেকেন্ড ওপিনিয়নের জন্য। কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রীরাও বিদেশি চিকিৎসা করেন।
আমাদের দেশে সবাই বিদেশি চিকিৎসা করে, স্বাস্থ্যমন্ত্রী কেন, রাষ্ট্রপতির থেকে শুরু করে সবাই বিদেশি চিকিৎসা করে। মানে ঠিক পলিটিক্যাল না, এটাই আসলে রিয়েলিটি। না, সবাই করে। বাংলাদেশ থাকে না, কিন্তু বাংলাদেশে কিন্তু মানে যাদের চিকিৎসা হয়। সামর্থ্য আছে তারা সবাই বিদেশেই যায়। শুরু হয় ইন্ডিয়া থেকে, যাদের আর একটু বেশি সামর্থ্য আছে তারা থাইল্যান্ড, সিঙ্গাপুর যায়, আরও বেশি সামর্থ্য আছে হয়তো ইংল্যান্ড, আমেরিকা যায়, এই তো অস্ট্রেলিয়া যায়, বাট যাই বিদেশেই যাই মোটামুটি। অদ্ভুত ব্যাপার, দেখেন বাংলাদেশের ডক্টররা কিন্তু, আমি সিঙ্গাপুরে বাংলাদেশের ডক্টর দেখেছি, ব্যাংককে দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, তারা কিন্তু ওখানে উইথ এফিসিয়েন্সি কাজ করেন। বাংলাদেশে কি আপনি যেটা বললেন যে আমাদের সিস্টেম বা আমাদের ওই টেকনিক্যাল সাপোর্টটাই ল্যাক করে, যেহেতু আপনার আরেকটা পরিচয় আছে। এটাতে আসলে ঢুকতে গেলে আমার ওই স্বাস্থ্য বিষয়ে বেশ জ্ঞান অর্জন করতে হবে। দেশের সামগ্রিক অবস্থার কথা বলছি। না, বাট আমি যেটা বললাম যে বাইরেই তো মানুষ যায় বেশিরভাগ ক্ষেত্রেই। আসলে টেকনোলজিগত হয়তো লিমিটেশন আমাদের অনেক বেশি আছে, সেই জায়গাটা যদি আমরা ভালো ভালো, এখন তো অলমোস্ট অর্ধেকের বেশি অটোমেটেড, তো আপনার যদি ভালো মেশিনারিজ থাকে, টেকনোলজি থাকে, আপনার রোগ নির্ণয় করতে তো খুব বেশি একটা ডিফিকাল্ট হওয়ার কথা না। এখন রোগটা নির্ণয় হলে যেটা সুবিধা হয় যে আপনি তারপরে চিকিৎসাটা কি সেটা জানবেন। প্রথমে রোগ নির্ণয়টা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, যে আপনি ফার্স্টে ধরতে পারছেন যে এক্স্যাক্ট প্রবলেমটা কি, দেন আপনার কাজ অর্ধেক ইজি। তো ওইটা ধরাটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমরা হয়তো প্রায় সময়ই ধরতে পারি না। মানে ওইটার জন্য তো আপনার সেই টেকনিক্যাল সাপোর্টটা দরকার। হ্যাঁ, টেকনোলজিও দরকার, ওরকম শিক্ষাটাও দরকার আছে, যেটাতে আপনি বুঝতে পারবেন। কারণ আপনার সেম এক্সরে রিপোর্ট আপনি দেখছেন একরকম, আমি দেখছি আর একরকম। আমি দেখছি যে কোনো ফ্র্যাকচার নাই কিংবা কোনো প্রবলেম নাই, আপনি দেখলেন যে না এখানে তো 2-3টা প্রবলেম আছে। তো এটাই আর কি পার্থক্য। আপনার ইনজুরি দিয়ে ফিরে যায় ভাই, আপনি এখন ক্যারিয়ারের আরো 10 বছর খেলেন, কোনো অসুবিধা নেই, বাট প্রায় শেষের দিকে আপনার এক্সপিরিয়েন্সটা আসলে অন্য প্লেয়ারদের হেল্প করতে পারে। কোনো একটা ইনজুরি নিয়ে আপনি মেডিকেল টিমের উপর অনেক ফিউরিয়াস হয়ে গেছেন, কোনো একটা ইনজুরি নিয়ে, যে তারা প্রপারলি এটা মানে অ্যাসেসই করতে পারে নাই, ভুল চিকিৎসা হয়েছে, সত্যি কথা যেটা, তাদের ঘাটতির কথা বলছি না, সব কিছু বাদ দিয়ে ওই ইনসিডেন্টটা একটু বলবেন। কোন ইনজুরিটা আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। কোন ইনজুরিটা? সম্ভবত আঙ্গুলের ওটাই। আহ, আর না, জানি এটা না, কিন্তু কারো সমালোচনা না, করার জন্য সমালোচনা ওটার জন্য না, বাট আমার আসলে আঙ্গুলিটা কি হয়েছিল, ইনজুরির পরে তো আবার খেলাও শুরু করছিলাম বেশ পরে। ওটা তো আসলে নাকি গ্রোয়েনের, মানে কোনো একটা ডিটেকশন হয় নাই, যেটা তাই না, মেবি আপনার ওই সময় career যেটা সেটা- হয়েছিল, যেটা ক্লিন করা হয়েছিল না যখন ডাক্তাররা করছিল, ওইটা স্টিচ করে দিছিল কিংবা কিছু, যে কারণে হয়তো ভেতরে ওই যে পাঁচটা হয়ে গেছিল। ভালো কথায় আসি, শ্রীলঙ্কা আপনি তো অনেকবার আসছেন, আমার ধারণা যে আপনি শ্রীলঙ্কার সবচেয়ে বেশি দিন খেলার কারণে থেকেছেন, এলপিএল, ইন্টারন্যাশনাল ক্রিকেট, এজ লেভেল ক্রিকেট মিলিয়ে। দেশ হিসেবে শ্রীলঙ্কাকে আপনার কেমন লাগে? আমার কাছে খুব সুন্দর লাগে, খুবই কনভেনিয়েন্ট জায়গা, আসা ঘোরা, দেশ থেকে কাছে, অনেক সুন্দর একটা দেশ, ট্যুরিস্টদের জন্য অনেক ভালো একটা প্লেস। আপনি দেখবেন যে প্রচুর ট্যুরিস্ট এখানে আসে, তো সেই জায়গা থেকে শ্রীলঙ্কা অনেক ভালো, মানে এবং সবকিছু অনেক রিজনেবল। রিজনেবল কোন সেন্সে? প্রাইসিং, খাবার, ঘোরাফেরা, থাকা অনেক রিজনেবল। সেফটি, মানুষ? আমি তো কখনো আনসেফ ফিল করিনি। 2-একটা ইনসিডেন্ট হয়েছে, বাট ওটা বাদ দিলে আমি এখানে কখনোই আনসেফ ফিল করিনি, কখনোই না। আমি ঘুরতে চলে যাই হাঁটি রাস্তা দিয়ে, কখনোই প্রবলেম হয়নি। না, আমার যারা প্রোডাকশন টিমের হেড যিনি, তিনি তো শ্রীলঙ্কায় থাকেন নাকি, বারবার বলছেন জিজ্ঞেস করার জন্য যে শ্রীলঙ্কা সাকিব আল হাসানের কেমন লাগে। না, আমি অনেক এনজয় করি শ্রীলঙ্কা। না, আমার কাছে অসম্ভব ভালো লাগে, একটা কারণে আমার কাছে এই রিজিয়নের দেশ মনে হয় না শ্রীলঙ্কাকে। আপনার কি সেরকম মনে হয়? না, এখানে তো হয়তো রুল করছে পর্তুগিজরা, কিংবা এরা অনেক দিন ছিল, এবং কালচারটা একটু ওইভাবে ইউরোপিয়ান একটু কালচারের সাথে একটা মিল আছে, তো সেই দিক থেকে মনে নাই হতে পারে। মানে আমাদের সাবকন্টিনেন্ট ওইভাবে ইয়েটা আসে না, ফিলটা আসে না। নেচার, সমুদ্র আছে, পাহাড় আছে, প্লাস এখানে মানুষ শিক্ষিত, নিয়ম মানে, ওইসব দিক থেকে অনেক আর ক্রিকেট খেলার সুবিধা প্রচুর ফ্যাসিলিটিস আছে এখানে। স্কুল ক্রিকেট খুব ভালো, প্রচুর খেলা হয়, এবং কালচারটা অনেক পুরানো। আপনার দেখা দেশের মধ্যে, আপনি তো নর্থ আমেরিকায় থাকেন, ওয়েস্ট ইন্ডিজও গেছেন, মানে আপনার সমুদ্র, পাহাড়, এই ধরনের দেশকে বেশি সুন্দর লাগে? হ্যাঁ, সবারই ভালো লাগার কথা এটা।
না, অনেকে আবার সমুদ্র পানি ভয় পায়, যারা জলাতঙ্কে ভুগে। না, আমি তো দেখছি যে যারা পানি ভয় পায় তারাও পানিটা দেখতে পছন্দ করে, মানে পানিতে যায় না বাট পানির পাশে থাকতে পছন্দ করে। ক্রিকেটাররা শুধু ক্রিকেটই খেলে নাকি, যখন আপনাদের তো বিভিন্ন দেশ ঘোরার সুযোগ হয়, এখন অনেক বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগও খেলেন, ঘোরার সময় পাওয়া যায় বা ঘুরতে ইচ্ছে করে? ঘোরার সময় পাওয়া যায়, অনেকে ঘুরতে পছন্দ করে, অনেকে একটু আত্মকেন্দ্রিক, একটু রুমে থাকতে পছন্দ করে বেশি, বাট অনেকেই ঘুরতে পছন্দ করে। আপনার নিজের পছন্দ কি? আহ, আমার অনেক ঘুরতে ভালো লাগে, আমি প্রচুর হাঁটি, হেঁটে হেঁটে আমি সব দেখতে চাই, তো আমার কাছে ওই জিনিসটা খুব মজার লাগে। আপনার কি মনে হয় যে হাঁটলে মানুষের সঙ্গে আরো বেশি ফিল করা যায় গাড়িতে বা ট্রেনে চলে যাওয়ার চেয়ে? না, ডিপেন্ড করতেছে, এখন একটা ডিস্টেন্সের পরে তো আপনি আর হাঁটতে পারবেন না, মানে তার মানে এই না যে আমি হাঁটতে চাই না কিংবা অন্য কিছু না, ইট জাস্ট যতটুকু আমার পক্ষে হেঁটে ঘোরা সম্ভব ততটুকুই, তার বাদে বাকিটা তো গাড়িতে যেতে হবে, ট্রেনে যেতে হবে অথবা প্লেনে যেতে হবে। আপনাদের ধরেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সুন্দর সুন্দর দেশ দেখেছেন, আমেরিকায় থাকেন, বাংলাদেশ তো আমাদের সোনার বাংলাদেশ, বাংলাদেশকে বাইরে রেখে বলছি, আপনার জন্য সবচেয়ে সুন্দর কোন দেশ মনে হয় যে বসবাসযোগ্য? বসবাসযোগ্য থাকার জন্যে আমার কাছে আমেরিকা ভালো লাগছে। আমেরিকা। অন্য দেশে তো আসলে থাকা হয় নাই, থাকার মতো করে থাকা হয় নাই। সামহাও আমার কাছে মনে হয় ইন্ডিয়াতে, মানে আমরা যদি বাংলাদেশিরা হই, ইন্ডিয়াতে থাকার একটা ভালো পরিবেশ আছে, সেটা ইভেন ইন্ডিয়ার কলকাতাতেও, কোন? কলকাতা। কলকাতাতেও, দিল্লিতেও আমি দেখছি, ইভেন মুম্বাইতেও মনে হয় অনেক মানুষ, অনেক কিন্তু ওদের সুন্দর সুন্দর কিছু কমিউনিটিগুলো আছে যেগুলোতে মানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে। আমার কাছে এমনি আমেরিকা ভালো লাগে, বাট আমার কাছে মনে হয় যে আমি যদি এটা বাদে আর কোনো জায়গায় থাকতে পারি, সেটা হবে হয়তো নিউজিল্যান্ড। বেশি কোয়াইট, যদিও অনেক সুন্দর, কিন্তু এত কোয়াইট জায়গায় আমার পক্ষে থাকা সম্ভব না। তো হয় লন্ডন, নাই সিডনি, নাই দুবাই, এই জায়গাগুলো ভালো। আর বাঙালিদের আমি কমন পছন্দ দেখি, যারা প্রবাসে থাকেন তাদের কাছে নিউ ইয়র্ক, নয়তো ফ্লোরিডা, ওইদিকে অস্ট্রেলিয়া হলে সিডনি, মেলবোর্নও না কিন্তু। নিউ ইয়র্কে থাকার সুবিধা হচ্ছে আপনি বাংলাদেশ মিস করবেন না। ধরেন আপনার কাউকে দুইটা গালি দিতে ইচ্ছা করলো, আপনি গালি দিয়ে আসতে পারবেন। মানে প্রথমে এটা মনে হলো কেন? না না, মানে বাংলাদেশের কি সারাক্ষণ মানুষ থাকে, ওর সাথে লেগে থাকে, ঝগড়াঝাটি সারাক্ষণ এইসবই তো চলতে থাকে। কিংবা কেউ আপনাকে গালি দিবে, আপনি চাইলে গালি খেতে পারবেন ওখানে, যে দেওয়া যায়। রাত 2টা হোক 3টা হোক, আপনি যে কোনো বাংলাদেশি খাবার পাবেন, 4টা হোক, 24/7। এটা কি শুধু জ্যাকসন হাইটসে নাকি অন্য পয়েন্ট? আরো দু একটা জায়গায় আছে এখন, আরো দু একটা জায়গায় আছে, বাট এই জিনিসগুলো তো আপনি তখন মিসটা করবেন না। মানে আপনার যদি ফ্যামিলি আপনার সাথে থাকে, আপনি তখন কিন্তু আর এই জিনিসটা মিস করবেন না। আপনি ফ্যামিলি থাকলে আপনি কি মিস করেন? দেশের খাবার, দেশের একটু আড্ডা দেওয়া কিংবা এখানে আপনি সবই পাবেন। ওই চা খাচ্ছে, সারাক্ষণ মানুষ আড্ডা দিচ্ছে, পুরো বাঙালিদের মতো রেস্টুরেন্টে গিয়ে সকালে ব্রেকফাস্ট করছে, ওইখানে স্টার কাবাব, এখানে হয়তো অন্য কোনো কাবাব আছে, বাট ওই একই রকম, ওই ডাল, পরোটা, ডিম ভাজি, আলু ভাজি, এইগুলাই। হ্যাঁ, তো ওই কারণে নট নেসেসারিলি যে আমি এগুলো করি কিংবা আমার এটা করার খুব ইচ্ছা, কিন্তু আপনি যখন ব্যাক অফ ইওর মাইন্ডে আপনার থাকবে যে আপনি চাইলেই জিনিসটা পাচ্ছেন, তখন আপনি আর ওই জিনিসটা মিস করবেন না। মানে আপনাকে ধরেন 5 স্টার একটা হোটেলে দিয়েও যদি বলে যে তুমি এই হোটেল থেকে 1 বছর বের হতে পারবে না, ওইটা কিন্তু আপনার আর ভালো লাগবে না। আপনি হয়তো হোটেল থেকে মেবি মানে 365 দিনে মেবি 50 দিন বের হবেন, যদি আপনার ফ্রিডম থাকে। কিন্তু আপনার ওই যে একটা ফ্রিডম আছে, এটা আপনার ভালো লাগবে। কিন্তু যদি আপনি বের হতে চাচ্ছেন কিন্তু পারছেন না, সেটা আপনার জন্য কষ্টকর। তো ওই জায়গা থেকে আর কি নিউ ইয়র্কটা অনেক কাছের, লন্ডনের সেম, বাট আমার কাছে মনে হয় লন্ডন থেকে নিউ ইয়র্কটা অনেক বেশি বাংলা কালচার কিংবা বাংলা ইসের দিক থেকে অনেক বেশি এক জায়গাতে পাওয়া যায়। আমি শিওর ইংল্যান্ডেও আছে, লন্ডনে স্পেশালি, সিডনিতেও বড় কমিউনিটি আছে বাঙালি, দুবাইতেও আছে, যদিও দুবাইতে আমার কাছে মনে হয় না যে অত বেশি বাংলা খাবার পাওয়া যায়। এই তো এই জায়গাগুলোতে, এছাড়া তো সিডনির ওয়েদার কি সম্ভবত একটু বেটার, মানে কম্পেয়ার করলে? যদি নিউ ইয়র্ক, লন্ডনের কথা চিন্তা করি, তাহলে তো আমার মনে হয় বেটার। আমার তো মনে হয় না সিডনিতে, মানে অ্যাটলিস্ট শহর যে জায়গাগুলোতে হয়তো ওরকম স্নো তো পড়ে না, যেটা নিউ ইয়র্কে অনেক বেশি হয়। লন্ডনে হয়তো ওরকম স্নো হয় না, বাট প্রচুর ঠান্ডা, বাতাস, বৃষ্টি সব কিছু মিলে লন্ডনের ঠান্ডা অনেক ঠান্ডা। আর সমুদ্রের এই পাশ আর ওই পাশ তো কাছে। আপনি খাবারের অনেক কথা বলেন, আপনি ব্রেকফাস্ট করেন নাই, লেটস হ্যাভ ব্রাঞ্চ। ওই পাশে যেতে হবে মনে হয়। তো মেন রেস্টুরেন্ট আছে 9 তলায়, যেটাতে ব্রেকফাস্ট থেকে মানে হোটেলের একদম পুরো আর এমনি বাদে এখানে বোধহয় একটা আছে
চাইনিজ অথবা জাপানিজ, নিচে এই র্যাক ফ্লোর নিচে আছে আরও 4টা, ইটালিয়ান, জাপানিজ, ইন্ডিয়ান, থাই অথবা চাইনিজ কোনো একটা, মানে টোটাল 4টা কুজিন আছে, আর এটা একটা, 5টা আমি জানি। আর আশপাশ দিয়ে তো ইয়ে আছে আরও, ফুডকোর্ট টুডকোর্ট সহকারে। আপনি নিউ ইয়র্কের কথা বলছেন, নিউ ইয়র্ক থাকার জন্য খুব ভালো বাঙালি পরিবেশ পাওয়া আমি যায়। বলবো না খুব ভালো, কারণ সব নিউ ইয়র্ক অনেক এক্সপেন্সিভ, তো সবার জন্য থাকা অনেক ইজিও না, বাট থাকা যায়। মানে আপনি যদি দেশে না থাকেন, যারা দেশে থাকছে অনেকদিন, যারা যদি দেশে না থাকেন, নিউ ইয়র্কে থাকার মতো জায়গা আমাদের। বাট আপনি যেই জায়গাটা থাকেন, নিউ ইয়র্কের যে অংশটা, সেখানে কি বাংলাদেশি খুব বেশি আছে? না, কম, খুবই কম। সো আবার সেই মানে নেইবারের যেমন একজনও বাংলাদেশি আছে বলে আমি জানি না, মানে আমার সাথে দেখা হয় নাই এরকম যে একদম নেইবার, ওই ইসের ভেতরে, নেইবারহুডের ভেতরে আমি বাঙালি ফ্যামিলি এখনো দেখিনি। তার মানে কাউকে আপনার গালিগালাজ করতে হয় না? না, মানে জ্যাকসন হাইটস তো বেশ দূরে, আমার বাসা থেকে বেশ দূরে। যদি ধরেন 25 মাইলও আমি ধরি, 27-28 মাইল হবে, 25 মাইলও ধরি, 25 মাইল মানে অলমোস্ট 50 কিলোমিটার, বেশ দূরে। ম্যানহাটন খুব বেশি এক্সপেন্সিভ না? ডিপেন্ড করে কে কেমন ভাবে থাকে। অনেকে আসছে যে 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট $2,200 ভাড়া, খুব ভালোভাবে থাকতেছে। যারা ম্যানহাটনে থাকে তাদের স্বাভাবিকভাবে জবটাও ওরকম থাকে, ইনকামও ওরকম, সো $2,000-3,000 খুব বেশি একটা তাদের কাছে মনে হওয়ার কথা না। আপনার তো ম্যানহাটনে যেটা হয় যে আপনার মানে বাসা নাই, অ্যাপার্টমেন্ট সব, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো মানে ইন্ডিভিজুয়াল বাসা নাই, খুবই কম, থাকলেও 2-3 তলা মিলে একটা ইয়ে। আর আমরা যেদিকে থাকি লং আইল্যান্ডে, ওখানে হচ্ছে সবই সাবার্ব, তো বাসা, ওখানে আবার ইন্ডিপেন্ডেন্ট হাউস। সো আপনি ব্যাকইয়ার্ডে আপনাকে কাবাব রান্না করতে, মানে কাবাব প্রিপেয়ার করতে দেখেছি টিমমেটদের সঙ্গে। আমেরিকায় যাওয়াতে কি কুকিং হ্যাবিটটা ডেভেলপ করছে, বা শখটা যদি বলি? মানে এটা ওইখানকার কালচার বলতে পারেন, যে এভরি নাও অ্যান্ড দেন সামারে সবাই ফ্যামিলি গেট টুগেদার হলে কিংবা ফ্রেন্ডসরা গেট টুগেদার করলে তখন এই ইয়েগুলো করে, প্রোগ্রামগুলো হয়, বারবিকিউ করবে। ঠিক আছে, আমাদের হয়তো বারবিকিউ অত না হলেও রান্না টান্না হয় আর কি, ব্যাকইয়ার্ডে করা যায়। আপনি সবচেয়ে ভালো কি রান্না করেন? বারবিকিউ আমি মনে হয় অমলেট, ফ্রাইড এগ আর ফ্রাইড রাইস, এই 3টা আমি ভালো পারি। সবচেয়ে সহজ রান্না করা এটা? হ্যাঁ, এখন কঠিনগুলো শেখা তো কোনো দরকার হয় নাই, কিংবা করতে হয় নাই কখনো। আপনার রান্নার হাতে খড়িতে বোধহয় কাউন্টি ক্রিকেটে গিয়ে? হ্যাঁ, 2009-এর দিকে হাতে ঘড়ি বলতে আর কি একটু একটু করতাম, বাট বেশিরভাগ টাইমই বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল প্রচুর, ওদের থেকে খাবার নিয়ে এসে রাখতাম। আবার অনেক পরিচিত মানুষ ছিল যারা নিয়ে যেত, তো ওরকমভাবে এমন যে রান্না খুব করতে হয়েছে সেটা না, বাট ওই যে অবসর সময়টা অনেক ছিল, তো একটু একটু ট্রাই করা হতো মাঝে মাঝে। সাকিব, আপনি এজ লেভেল ক্রিকেট খেলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন বাংলাদেশের, বাট কাউন্টি ক্রিকেটটা কি শুধু ক্রিকেট না, মানে জীবন দর্শন, লাইফস্টাইল, এগুলো কি একটা শিক্ষার একটা বড় জায়গা? আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলে অনেক বেশি। আপনি যাচ্ছেন নিজের বাসা, নিজের গাড়ি, বাট নিজের চালাতে হচ্ছে, বাসা নিজের মেনটেন করতে হচ্ছে। হয়তো সপ্তাহে একদিন ক্লিনার আসে, বাট বাকি টাইম তো আপনার পুরোটা মেনটেন করতে হয়। মাঝে মাঝে আপনি রান্না করছেন, অনেকে যারা রান্না পছন্দ করে পুরো টাইমই রান্না করলো, তো সেই সব দিক থেকে তো আপনাকে অনেক ইন্ডিপেন্ডেন্ট করে তোলে। স্পেশালি একটা ইয়াং প্লেয়ারের জন্য খুবই, মানে গ্রুম করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা বলে আমি মনে করি। হাসান মাহমুদ কিছুদিন আগেই খেললেন, আপনি কি ফলো করেছেন? আমি তো দেখলাম বোধহয় কোনো একটা ইনিংসে 5 না 6 উইকেট পেল, ভালো বল করছে কাউন্টিতে। তো স্বাভাবিকভাবেই ওকে এই কারণে বোধহয় ওদের ওই যে ওয়ানডে ফরম্যাট কিংবা সাদা বলের যে ফরম্যাটটা আছে ওটাতেও খেললো কিংবা ছিল। আশা করি ওকে দেখে আরও হয়তো কয়েকজন আমাদের স্পেশালি ফাস্ট বোলার, যেটা ওদের খুব দরকার হয়, ওরা বেশিরভাগ ক্ষেত্রেই ফাস্ট বোলার অথবা বোলারদেরকে ওরা প্রেফার করে ওভারসিজ প্লেয়ার হিসাবে, তো আমাদের বোলারদের হয়তো অনেক বেশি সুযোগটা থাকবে। আমাদের দেশে যে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় যখন শুরু হয়েছিল, তখন আপনি বিকেএসপির ছাত্র, খুব জেনতেনভাবে শুরু হয়েছিল। কোনো উইকেট প্রিপারেশন বলেন, টিম প্রিপারেশন, প্লেয়ারদের অ্যাকোমোডেশন, টিএ ডিএ, এগুলো আসলে এখন বললে মানুষ বিশ্বাসও করবে না হয়তো। সেখান থেকে এখন অর্থ বেড়েছে, সুবিধাও বেড়েছে, বাট আপনি যে কালচারের কথা বললেন, যেটা আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোধহয় সবচেয়ে বেশি আপনি ফিল করেছেন, যে ওই কালচারটা সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, এই ঘাটতির জায়গাটা ওভারকাম করা দরকার কিনা বাংলাদেশ?
ফার্স্ট ক্লাস ক্রিকেটার মানে যেটা হচ্ছে যে ক্রিকেটেরই একটা আলাদা কালচার আছে, ওই কালচারটা হয়তো আমরা এখনো অ্যাডাপ্ট করতে পারিনি ঠিকভাবে। হয়তো কিছুদিন করি, কিন্তু এটা তো আসলে কনসিস্টেন্টলি থাকতে হবে। হয়তো আমরা সার্টেন পিরিয়ড অফ টাইম একটু করি, কিন্তু ওইটা যে বছরের পর বছর প্রতিদিন থাকতে হবে, মানে এটা আপনার ডেইলি রুটিনের মতো, এটা চেঞ্জ করতে পারবেন না। ওটা আর কি আমাদের জন্য খুব ডিফিকাল্ট, সেটা আমাদের দেশের কালচারের জন্য খুব ডিফিকাল্ট। বাট এখন যেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট গেছে, আর্থিক দিক থেকে বলেন, নাম খ্যাতি সব জায়গা থেকে বলেন, একটু প্লেয়াররাও কি একটু প্রোঅ্যাক্টিভ হতে পারেন কিনা? যে আপনি এখন বিদেশে প্লেয়াররা তো যাচ্ছেন, আমার ধারণা দেখছেন। এখন অনেক হচ্ছে, বাট আরো বেশি হয়তো হতে পারে। যেমন এখন যারা এরকম ন্যাশনাল টিমে আসে, যারা ইস্টাবলিশ, যারা জানে যে হ্যাঁ নেক্সট বেশ কিছুদিন তারা অ্যাটলিস্ট দলের সাথে থাকবে, হয়তো পার্সোনাল একটা শেফ নিতে পারে। বাংলাদেশে পার্সোনাল একটা শেফ নেওয়া খুব বেশি এক্সপেন্সিভ না, সে খাবারটা যদি মেনটেন করে দেয়, একজন পার্সোনাল ট্রেনার থাকতে পারে, এগুলো সব মিলায় আমার ধারণা মাসে 2 লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না। তো যে একজন ন্যাশনাল টিমে খেলছে, তার জন্য 2 লাখ টাকা খরচ করা আমার কাছে মনে হয় না যে খুব বড় কোনো প্রবলেমের বিষয়, তো সেটা মেনটেন করতেই পারে। সাকিব, আপনি অত্যন্ত ভাগ্যবানদের একজন, যারা বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন, নিজের যোগ্যতা দিয়ে ভর্তি হয়েছেন। আপনি যদি মাগুরায় থেকে যেতেন, যদি বিকেএসপি মাঝখানের ফেজটা না হতো, আসতো আপনার জীবনে, আপনার ক্যারিয়ার, আপনার কি মনে হয় যে আপনি কোন জায়গায় থাকতেন আজকে? জানি না, কোনো স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটির টিচার। কারণ আপনার পড়াশোনাটা আপনার পরিবারেরও প্রধান দাবি ছিল আপনার কাছে। হ্যাঁ, সেই দিক থেকে আমার মনে হয় এরকম কিছু হওয়ার একটা সম্ভাবনা ছিল। জানি না ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হওয়া যেত কিনা, বাট সেটা না হলে এই যে কোনো স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটির টিচার। বিকেএসপি প্রসঙ্গটা বললাম কেন, আপনারা সো লাকি যে আপনারা বাংলাদেশের অ্যাভেলেবল বেস্ট ফেসিলিটিসটা পান। আপনার কি মনে হয় যে এরকম আরো কিছু ইনস্টিটিউশন থাকলে, ব্যক্তি উদ্যোগে থাকলে আসলে অন্য লেভেলে চলে যেত? এখন তো বেশ প্রাইভেট বেশ কিছু দেখি যে চালু হয়েছে, প্লাস হচ্ছে বিকেএসপিটাই তো এখন অনেকগুলো শাখা, এত বেশি শাখা আবার থাকা আমার কাছে না, কাজ করে না কিন্তু শাখা। ইয়ে হয় না, মানে বন্ধ। চিটাগংয়ের স্টেডিয়ামের সঙ্গে যে বিকেএসপি, ওটা একটা মাঠ আছে, ওটার জন্য সংগ্রাম চলে। বিকেএসপিতে তো মাল্টি স্পোর্ট, ওটা তো শুধু ক্রিকেটের না, তো ওই অর্থে কার্যকর না। ও আচ্ছা আচ্ছা, সিলেটেরটাও বাফুফে একাডেমি করার কথা ছিল, আমি যতদূর জানি সেটা আর হয়নি। আমার কাছে মনে হয় যে একটা ভালোভাবে ইউজ করলে ভালো, আর ইন্ডিভিজুয়ালি যদি মানুষদেরকে এনকারেজ করা যায়, যারা ওরকম বিত্তশালী আছে, যে এরকম যদি স্পোর্টসের সাথে যুক্ত হয়, নট অনলি ক্রিকেট, বিকেএসপিরই একটা আদলে আর একটা যদি কিছু বানাই ওইভাবে চালাতে পারে প্রাইভেটলি, আমার মনে হয় সেটা আরও ভালো হবে। ও, ইউর ফুড ইজ হিয়ার। ও নট অনলি টি। থ্যাংক ইউ। এই জায়গাটা মানে আমাদের মনে হয় স্কুল লেভেলেও, এখন আবার শুনছি যে স্কুলে আবার গেমস টিচার আসবেন, মাঠ হবে। আমাদের সময় কিন্তু তাই ছিল, আমরা স্কুল থেকে কিন্তু যা খেলা খেলতাম, বা যারা ন্যাশনাল টিমে খেলেছে তারা স্কুল থেকে, তারপরে বিভিন্ন টুর্নামেন্ট থেকে আন্তর্জাতিক পর্যায়ে গেছেন। এই স্কুলের যে খেলাটা বন্ধ হয়ে গেছিল, আবার শুরু হচ্ছে, এটা পজিটিভ সাইন কিনা? যে স্কুলের খেলাগুলো তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। বাচ্চারা ইন্সপায়ার হবে কোথা থেকে? ওদের যে খেলার প্রতি একটা ভালোবাসা কিংবা আগ্রহ, ইন্টারেস্ট আসবে কোথা থেকে? এটা স্কুল থেকে আসা সম্ভব, আর কোথাও থেকে না। এই কারণে পৃথিবীর সব জায়গায় স্কুলে স্পোর্টসকে অনেক ইম্পর্টেন্স দেয়। আমাদের দেশে মেবি শুধু হওয়ার জন্য হয়, স্পেশালি বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা। আমাদের দেশে বাবা মারা তো একদম ছাত্রাবস্থায় বিভিন্ন একাডেমিতে ক্রিকেটার বানাবে, সবাই নাম রাখে সাকিব আল হাসান, তামিম ইকবাল, প্রচুর বাংলাদেশে এরকম নাম আছে আপনাদের পরের প্রজন্মে। কিন্তু ক্লাস 7-8-এ ওঠার পরে বাবা মারাই আবার স্কুলে নিয়ে যায়, পড়ো টিটোর। সেটাও তো একটা প্রতিবন্ধকতা বোধ হয়। আমরা খেলা আর পড়াশোনাটাকে একদম আলাদা করে আমি অনেক মা বাবাকে দেখি যে তার ছেলে মেয়েকে স্পোর্টসে নিয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট তাদের এই রিয়েলাইজেশনটা আসছে যে খেলোয়াড় হোক না হোক, খেলাটা ইম্পর্টেন্ট। কারণ হয়তো 30 বছর আগে এই ফ্যাসিলিটিসটা ছিল, অনেক ইজিলি পাওয়া যেত, এখন তো ওটা পাওয়া যায় না। কারণ আমাদের দেশে আসলে এত মানুষ, সব কিছু অ্যাকোমোডেট করাটাও অনেক ডিফিকাল্ট। দিন দিন চেঞ্জ হচ্ছে, মডার্নাইজড হচ্ছে, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, হচ্ছে, এবার জায়গা তো খুবই কম। সেটা বলেন শহর বলেন গ্রাম বলেন, গ্রামে তাও হয়তো একটু ওই সুবিধাটা আসে, এখনও কিছু পাওয়া যায়, বাট শহরের দিক থেকে তো অনেক ডিফিকাল্ট।
তারপরেও এখন আবার নতুন কালচারটা তৈরি হচ্ছে, ওটাও আমার কাছে ভালো লাগে। ছোট ছোট জায়গা ইয়ে করে ফুটবল কিংবা অন্যান্য গেমসের ব্যবস্থা যে করা হচ্ছে, সেটা ইনডোর হোক আউটডোর হোক, আমার কাছে মনে হয় যে অ্যাজ লং অ্যাজ এই শারীরিক ইয়েটা হয়, মুভমেন্টটা হয়, ততক্ষণ পর্যন্ত বাচ্চাদের জন্য অনেক ভালো, কারণ এই মুভমেন্টটা হওয়া খুব জরুরি। এটা বোধহয় মন্দের ভালো কি কারণে এটা খেলে কিন্তু ধনীরা, মানে আপনাকে মাঠ ভাড়া করে খেলতে হয়। এখন ধরেন ঢাকাতে তো আপনি ধরবেনই যে যারা মানে যারা তৈরি করছে এটা তো আর সরকারি না, প্রাইভেট ভাবে যারা তৈরি করছে তাদের তো ওই মার্কেট প্ল্যানটা আছে, তারা তো বুঝছে যে তাদের ওই কাস্টমারটা আছে, যারা অ্যাফোর্ড করতে পারে তারা অবশ্যই যাচ্ছে। বাট হ্যাঁ, সবাই প্রিভিলেজ না, সবার পক্ষে এটা অ্যাফোর্ড করাও সম্ভব না, সব প্যারেন্টসরা সেটা পারবে না। সেটা তো একটা বড় চ্যালেঞ্জের বিষয়, স্পেশালি ঢাকাতে এই প্রবলেমটা হয়, বড় শহরগুলোতে। ঢাকা একবারে নাম বললে ভুল হবে, বড় শহরগুলোতে এই প্রবলেমগুলো হয়। আর মানুষ সবাই এখন প্রচুর শহর কেন্দ্রিক হচ্ছে, আগের মতো আর থাকতে চায় না এলাকাতে, একটু বড় হলেই মেবি শহর কেন্দ্রিক, আর তারপরে একটু সুযোগ থাকলেই দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে সবাই। আমাদের অনেক লিমিটেশনের কারণেই সেটা হচ্ছে। কিন্তু গত 10-15 বছরে একটা বিশাল একটা ট্রান্সফরমেশন হয়েছে, যেটা ধরুন ঢাকা শহরে সিটি কর্পোরেশনের প্রচুর মাঠ আছে, কিন্তু আচ্ছা, প্রত্যেক সিটি কর্পোরেশনের মাঠ আছে, ওয়াটার বোর্ডে মাঠ আছে, কি সেই মাঠগুলো প্রাইভেট সেক্টরে চলে গেছে, মানে তারা ইজারা Lease দিয়ে দিয়ে দেয়া। লিজ নিয়ে তারা ক্লাব করছে করে ও। ওখানে। তাদের ইন্ডিভিজুয়াল মানে বাইরের তাহলে মানুষ অ্যালাউড না। আমি যে একজন সিটি ট্যাক্স দিই, আমার সন্তান খেলবে কোথায়? আমি আমার জনগণের জায়গা থেকে আমি প্রশ্ন করলাম সরকারকে, আমি তো সিটি ট্যাক্স দেই, যে আমাকে নাগরিক সুবিধা দেয়া হবে। এটা তো একটা সিরিয়াস বঞ্চনা, মানে আমি পয়সা আসলে দিয়ে আমরা কেন আমরা খেলবো? সঠিক জিনিসগুলো নিয়ে আলোচনাই কম করি, কিন্তু হয়তো দেখা যাবে যে কোনো রেস্টুরেন্টে গরুর মাংস পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, কিংবা এই খাবার কম হয়ে গেছে, কিংবা অন্য ছোট মানে খুবই সামান্য থেকে সামান্যতম বিষয়, ডালে পানি কম হয়েছে, কিংবা বেশি হয়েছে, ঘন হয়ে গেছে, পাতলা, মানে নানাবিধ যেগুলো মানে আমাদের এই যে আমরা এখন বলে হাসছি, এগুলো নিয়ে হয়তো আন্দোলন হয়ে যায়, কিন্তু যেগুলো আসলে ইম্পর্টেন্ট বিষয় সেগুলো নিয়ে খুব কম টাইমে আমাদের আন্দোলন হয়, কিংবা মানুষ এগুলো নিয়ে কথা বলে সচেতন। এইটা কি আপনার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব, যে ট্রোলিং করলে একটা হাসাহাসি হলো? আসলে আমাদের জন্য সোশ্যাল মিডিয়াটা তো খুব নতুন, একটা সময় হয়তো এসে এটা একটা অবস্থায় আসবে, বাট এখন খুবই ভলাটাইল, মানে খুবই খুব হয় হাইক হয় খুব লোজ, মানে সামঞ্জস্যতা খুবই কম এখানে, সবাই খুব অ্যাগ্রেসিভ এখানে, ভায়োলেন্স টাইপের কথাবার্তা সব। সোশ্যাল মিডিয়া হলেও যে সব বলা যাবে ঠিক তা না, সেখানেও অনেক মার্জিতভাবে কথা বলার ইয়ে আছে, বাট যেটা মানুষ পছন্দ করে, আমাদের দেশের মানুষরা এগুলো পছন্দ করে মেবি। আপনি দেখবেন যে কোনো একটা নেগেটিভ ভিডিও কিংবা কন্টেন্ট হলে ওটার হয়তো ভিউয়ারশিপ অনেক বেশি কোনো একটা পজিটিভ ইয়ে থেকে। তা এখন মানুষ যেটা চায় মানুষকে তো সেটাই দিতে হবে। কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনি হন কিংবা আমি হই কিংবা অন্য যারাই আছে, তাদের তো ভিউয়ারশিপটা লাগবে। ইটস অল অ্যাবাউট ভিউয়ারশিপ এখন। আমার নিজের একটা অভিজ্ঞতা বলে, আমার এই বয়সে আসলে মানে ভিউ ব্যবসা যেটা বলে সেটা করার কোনো ইচ্ছে বা সুযোগ না, আমার এটা যে নেই। একদম ইচ্ছে সুযোগ তা না, এখন আপনার মানে প্রফেশনালগত কারণেই আপনি চেয়ে হোক না চেয়ে হোক, ইন্টেনশনালি আনইনটেনশনালি আপনার সামহাও একটু ইয়ে করতেই হবে, এছাড়া আসলে খুব ইয়ে না। আপনি প্রতিটা নিউজ এখন, মানে আমি বলতেছি না সেটা বাংলাদেশের ইয়ে, এটা সারা পৃথিবীতেই কিন্তু এমন। আপনি এখনকার নিউজগুলো দেখেন, 10 বছর আগে সিএনএন দেখেন না, 10 বছর আগের ফক্স নিউজ দেখেন না, বেশি দূরেও দরকার নেই, ফক্স নিউজই দেখেন কিংবা সিএনএন কিংবা বিবিসি, ওয়ার্ল্ড ওয়াইড, ইন্ডিয়ার কোনটা এনডিটিভি অথবা মানে বড় বড় দেশগুলোর, কিংবা অস্ট্রেলিয়ার চ্যানেল 7 অথবা কি যেগুলো নিউজ করে আর কি, এগুলো সবগুলোই দেখেন। মেবি অস্ট্রেলিয়া একটু ডিফারেন্ট, কিছু কিছু দেশ এখনও আছে একটু ডিফারেন্ট, বাট সবাই কিন্তু এখন ওই যে একটু টুইস্ট একটু ইয়েটা করার চেষ্টাই করে, এবং আমরা ওটাই নিতে পছন্দ করি, কারণ এটা আমাদের এখন চাহিদা। আমি ফিল করি এটা আমাদের চাহিদা। কিন্তু মানে আপনার শৈশব থেকে বা আপনি যখন থেকে মেইন স্ট্রিম মিডিয়া ফলো করেন, সেখান থেকে আজকে, আমি নিজেও মেইন স্ট্রিম মিডিয়ায় কাজ করতাম আজ থেকে 6-8 মাস আগেও, আপনার কি মনে হয় মেইন স্ট্রিম মিডিয়া আগের জায়গাতে আছে? একদম ফ্র্যাঙ্কলি বলুন। না, এখন আগের জায়গাতে থাকবে না, এটা খুবই স্বাভাবিক। আগের জায়গা মানে পরিষ্কার করে বলে। পরিষ্কার করে
বলার মতো অবস্থানটা আছে কিনা সেটা একটা প্রশ্ন। আমি ফার্স্টেই মিডিয়াকে একবারে ঢালাও দোষ দিয়ে দিব সেটা ঢালাও দোষের কথা বলছি না, যে চেঞ্জটা আপনার কিরকম, আপনি একজন গ্রাহক হিসেবে আপনি অনেক কিভাবে অনেক নেন? অনেক চেঞ্জ, মানে যেটা হয়েছে যে এই যে ইউটিউব বলেন কিংবা সোশ্যাল মিডিয়া বলেন, এটার কারণে অনেক বেশি এফেক্টেড হয়েছে মেইন স্ট্রিম মিডিয়া, এবং তারাও চিন্তা করে দেখছে যে একটা সময়ের পরে যে আসলে না, কিছুটা ওই ধরনের ধাঁচে না আসলে আমাদের ইয়াং জেনারেশন কিংবা যারা দেখবে, যারা শ্রোতা, তাদের আসলে ওইরকমভাবে ইন্টারেস্টটা তারা আনতে পারতেছে না। তো স্বাভাবিকভাবেই তখন তারা কি করছে, তারাও একটু আস্তে 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 এটা এইদিকে আসা শুরু করছে। সো এইদিকে আস্তে 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 জিনিসটা যেটা হয়ে গেছে, এখন সোশ্যাল মিডিয়া আর আপনি মেইন স্ট্রিম মিডিয়ার পার্থক্যটা খুব কম বুঝবেন। এই জিনিসটা হয়ে গেছে, আপনি মানে অন্যভাবে না, বাট দেখেন আপনি যারা মেইন স্ট্রিম মিডিয়াতে ছিল তাদের বেশিরভাগই এখন কন্টেন্ট ক্রিয়েটার। মানে আমি যদি স্পোর্টসেরই শুধু উদাহরণ আপনার দিই, মনে কখনো প্রশ্ন জাগেনি যে কেন তারা কন্টেন্টে চলে গেলেন, মেইন স্ট্রিমে তাদের তো সুযোগ ছিল? না আমি তো তাদেরকে দোষ দেই না, কারণ আমার কাছে মনে হয় না যে এটা তো দোষের কিছু। না না, আপনার মনের প্রশ্ন জেগেছে কিনা কেন তারা মানে আমি নিজেকে প্রশ্ন করে নিজেকে যদি অ্যান্সার দিই, আমার মনে হয় যে এটা সিম্পলি একটা হতে পারে যে এখানে বেটার ভাবে তারা কথা বলতে পারে, মেবি স্বাধীনভাবে কথা বলার একটা সুযোগ আছে, বেটার এনভায়রনমেন্ট, কারণ আমার প্রতিষ্ঠান, আমার যা ইচ্ছা আমি তাই বলতে পারবো, করতে পারবো, আমার কন্ট্রোল। যা ইচ্ছা তাই মানে? স্বাধীন দেশে যে যা ইচ্ছা বলতে পারে। না, যা ইচ্ছা তাই মানে তো আবার একটু নেতিবাচক হয়ে গেল যে মানে যে আমার যা যা ইচ্ছা খুশি যা আমি ইচ্ছা, তাই। মানে নেগেটিভ ভাবে আমি বলিনি, যা ইচ্ছা মানে আমি স্বাধীনভাবে সব বলতে পারছি, সেটার হয়তো একটা স্বাধীনতা আছে। হয়তো আপনি একটা চ্যানেলে কিংবা পত্রিকায় কাজ করলে আপনার বসের ইনস্ট্রাকশন থাকবে, সেটা আপনার হয়তো মেনে চলতে হবে, সেটার হয়তো আপনার ইচ্ছা নাই, বেটার স্যালারি হতে পারে, কাজের স্বাধীনতা হতে পারে, সেটা হচ্ছে যে আমার 24/7 অফিস করতে হবে না, কিংবা মানে 9 to 5 না, কিংবা একদম অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে ওটাই করতে হচ্ছে না, আমার মনে হচ্ছে এটা আমি করব, আমি করলাম, আমার মনে হচ্ছে না করবো না, আমি করলাম না। তো এইসব স্বাধীনতাগুলো তো থাকেই। কারণ আমি তো বস ছিলাম, আমি তো মেইন স্ট্রিম মিডিয়া ছেড়ে দিয়েছি, প্রশ্ন জায়গায় নেই মনে, মানে আমাকে যে নিয়ে না, আমি কেন বলতে চাচ্ছি ছাড়ছে, কিন্তু আপনি অত সিম্পল ব্যাপার না যে এত বড় একটা ঝুঁকি নেওয়া, একটা মোটামুটি সিকিউর লাইফ ছিল, একটা বড় ঝুঁকি নেওয়ার কারণটা কিন্তু একটাই, যে আপনি যদি আপনি যদি একটা মিডিয়ার নাম বলতে বলি, ধরেন আমরা ছোটবেলায় বড় হয়েছি আমরা, আপনিও তাই, বিবিসি, খবর মানে হলো বিবিসি, খবর মানে হলো সিএনএন অথবা আমাদের দেশের একটা দুটো লিডিং পত্রিকা বা টিভি হাউস। এখন আমি 10টা দেখি, আপনিও কি তাই দেখেন, টু গেট দি রিয়েল নিউজ? 10টা দেখার পরেও তো মানে আমি নট শিওর যে আমি রিয়েল নিউজটাই পাচ্ছি কিনা। ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট দি রিয়েল নিউজ অ্যাট দিস মোমেন্ট, ভেরি ডিফিকাল্ট। কারণ সারাটাক্ষণ এটাকে ম্যানিপুলেট করে নিউজ করা হয়, টুইস্টেড নিউজ করা হয়, একটা কথাকে আরেকটা কথা বলা হয়, পুরো কথাটা বলা হয় না, তো অনেক কিছু আছে। ইটস ভেরি ডিফিকাল্ট এখন রিয়েল নিউজটা পাওয়া, যে আসলে কি হয়েছে। আর আগে হয়তো মানুষরাও একটু অথেন্টিক্যালি সব বলতে সাহস পেত, এখন সেটাও বলে না। সেটা না বলার কারণ হচ্ছে এই মিডিয়ার কারণে, যে যদি বলে একভাবে বলবে আর একভাবে, তো ওর থেকে বেটার আমিই ঘুরাই একভাবে বলি, যেভাবে বললে টুইস্ট করতে পারবে না, তারপরেও টুইস্ট হয়। তো খুবই একটা মানে ডিফিকাল্ট সিচুয়েশন আমি বলবো, যে শুধু যদি মিডিয়া হ্যান্ডেলের কথাই বলি, এবং খুবই ডিফিকাল্ট পার্ট একটা, এবং একটা আর্টের পর্যায়েও পৌঁছে গেছে এখন, যারা পারে দে আর ভেরি গুড। মানে আমার জায়গা থেকে, আমি যেহেতু এই মিডিয়া অনেক বছর কাজ করেছি, সুযোগ হয়েছে আমার, আমি দেখেছি গত 15-20 বছরে অনেক সাংবাদিক ভিন্ন পেশায় চলে গেছেন। একটা বেতন সুযোগ এগুলো ব্যাপার থাকতে পারে, বাট একটা মোরালিটি জায়গা থেকেও কিন্তু অনেকে চলে গেছে। আপনি যেটা বললেন যে স্বাধীনভাবে কাজ করার, হ্যাঁ অনেক কিছু মানে আমি দোষ দিব না কাউকে। মানুষ একটা জিনিসে খুশি না থাকলে সেখান থেকে সে যাবে, এটা খুবই ওটা থাকে, ওটা প্রবলেম, ওটা সে দূরে যাবেই, সেটাই খুব স্বাভাবিক। এনজয় যদি না করে, ওইভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা যদি না আসে, ওইভাবে কাজের স্বাধীনতা না থাকে, এক একজনের তো এক এক রকম ইন্টারেস্ট নিয়ে আসে, এক এক রকম মোটিভেশন নিয়ে আসে, এক এক রকম জিনিস অ্যাচিভ করার জন্য আসে একটা জায়গাতে। তো সেটা যদি না পাই, সেটা তো কোনো মানে মিনিংলেস বলতে গেলে। আপনি প্লিজ হ্যাভ ইউর মিল। আপনি তো ক্রিকেট খেলেন, আপনার সামনেই বলি যে আমি ক্রিকেট আগে একজন দর্শক হিসেবে যতটা এনজয় করতাম, যতটা মন ভরে দেখতাম, এখন আমি অতটা মন ভরে দেখি না। মানে এটা কি আমার সমস্যা নাকি এটা গ্লোবাল? বয়সের সমস্যা। বয়সের সমস্যা। ওকে, মানে কেমন সমস্যা বয়সের?
মানে আমি মনে করি যে ছোটবেলায় আমরা রেসলিং যত মজা করে দেখতাম, এখন দেখলেই বুঝি ফেক। কি ফেক হচ্ছে, ভাল লাগে না দেখতে। তো প্লাস হচ্ছে এখন আপনার অত টাইম থাকবে না খেলা দেখার, তো স্বাভাবিকভাবে ওইভাবে দেখতে পারবেন না। আগে যে চিন্তাতে খেলা দেখতেন এখন সেই চিন্তাতে খেলা দেখেন না। তো অনেকগুলো রিজন আছে। আমিও এখন খেলা দেখি না, আমার এত ইন্টারেস্ট আসে না হার্ডলি। দু একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের মেবি ব্যাটিং অথবা বোলিংয়ের টাইম একটু দেখতে ভালো লাগে, কিংবা দু একটা খুব একটা মজার টাইম চলে আসে খেলার ভেতরে, ওই টাইমটা হয়তো দেখতে ভালো লাগে। বাট এছাড়া তো খুব বেশি একটা ইয়ে না। আপনি ক্রিকেট কেন, ইভেন ফুটবলেই তো এখন হয়ে গেল 48টা দেশের, এরপরে 64টা দেশের, অর্ধেক খেলা আপনি দেখবেন না, অর্ধেক খেলা আপনি দেখবেনই না। কমার্শিয়ালাইজড হয়ে যাচ্ছে, টাকা দরকার, সবারই টাকা দরকার। তো ইটস মোর অ্যাবাউট বিজনেস দেন স্পোর্টস, এবং এটাতে কোনো দোষের কিছু নাই। সো সাকিব, এই যে কমার্শিয়ালিজমের কথা বলছিলেন, শুধু ফুটবল ক্রিকেট না, মানে অন্যান্য খেলা তো আগেই ছিল। আপনি যেই দেশে আছেন সেই দেশে তো বেসবল বা NFL অন্য লেভেলে টাকা পয়সার খেলা হয়। এ থেকে খেলার আনন্দটা সাধারণ মানুষের, দর্শকের জন্য একটু কমে যাচ্ছে কিনা? আমি বললাম এটা একটা বয়সের এফেক্ট, আমাদের জন্য একটু কমে যাচ্ছে, সত্যি কথা। আমি যেটা ফিল করি, আমি কাউকে দোষ দিব না। ইয়াং জেনারেশনের ভেতরে তো এখনো সেই আমেজ দেখি। মানে এখনকার যে জেনারেশনটা, এদের চিন্তা ভাবনার সাথে কিন্তু আমাদের মিলবে না। আমরা জাস্ট খেলা দেখতে যেতাম যে শুধু খেলাটাই দেখবো, এটার মজাটাই নিব। এখন যারা যায়, এই যে হাফ টাইম শো হয় বা ম্যাচ শুরুর আগের যে শোগুলো হয়, দে এনজয় দ্যাট মোর দেন ওই খেলাটা শুধুই ওদের এনজয়মেন্ট। আমরা যেমন ডাই হার্ট, জীবন দিয়ে দিব, মরে যাচ্ছি, ফাঁসি নিয়ে নিচ্ছি, একদল আমার দল হেরে যাচ্ছে দেখে, ওদের কাছে জিনিসটা এমন না। দে সাপোর্ট ওয়ান টিম, কিন্তু ওদের কাছে এটাও আরও এনজয়মেন্ট যে ওর মাঝখানে একটা শো হচ্ছে, কেউ এসে গান গাচ্ছে, কেউ এসে ডান্স শো করতেছে, কিংবা অন্যান্য অ্যাক্টিভিটিস। তো আপনি দেখবেন যে এখন এই কারণে মিডওয়েতে, মানে মিডওয়ে বলতে হাফ টাইম কিংবা যে অর্ধেক ইনিংস ব্রেক হয় কিংবা হয়। এবার ফুটবল ওয়ার্ল্ড কাপে যেমন প্রতি 22 ডিহাইড্রেশন ব্রেক। ধরেন কিছু ম্যাচে দরকার ছিল, প্রচণ্ড গরম ছিল, মানে 100 ডিগ্রি ফারেনহাইট, মানে পাগলের মতো গরম। আর ড্রাই হিট আমেরিকার কিংবা ইউরোপে যারা হয়, আমি তো ভাবতাম যে কি বলে 35-এ মানুষ মারা যাচ্ছে, আসলে ডিফারেন্ট টাইপের হিট। এটা তো অভ্যস্ত না। মানে আমি এখন 2-3 বছর এই ঠান্ডার ভেতরে থেকে আমি এই জিনিসটা রিয়েলাইজ করি। মানে যখন ধরেন 18-20 হয়ে যায়, আমি একদম মানে জাস্ট নর্মাল একটা ট্রাউজার আর টি শার্ট পরে ঘোরা শুরু করি। 18-20-এ বাংলাদেশে মানুষ কাঁপতে থাকে টেম্পারেচার যখন থাকে ঠান্ডা সেলসিয়াস। তো অনেক তো এখন এখানে যখন 35-37 হয়ে যায়, মানুষ এটা নিতে পারে না। মানে কোনোভাবেই ওদের নেয়ার ওরা তো ঠান্ডার থেকে বেশি গরমে মারা যায়, ইউরোপ বলেন আমেরিকাতে বলেন। তো এই কারণে কিছু কিছু ম্যাচে হয়তো দরকার ছিল, বাট সব ম্যাচে দরকার ছিল না, কারণ ইনডোর স্টেডিয়াম, এসি স্টেডিয়াম, টেম্পারেচার কন্ট্রোল, তো ওইগুলোতে তো দরকার ছিল না। বাট ওইগুলোতেও রাখছে, মানুষ ওইগুলোই এনজয় করে। ওই হাফ টাইম ব্রেকে একটু কাউকে দেখাচ্ছে, একটু নাচানাচি দেখাচ্ছে, কিংবা একটু কোনো ধরনের এন্টারটেনমেন্ট দেখাচ্ছে, ওটাতেই মানুষ খুশি। মানে আপনি অত উগ্র সমর্থক না, বাট আপনার এবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলা দেখে আপনি তো হতাশ হয়েছেন কিনা? না, হতাশ না। আর্জেন্টিনার সব থেকে বড় স্ট্রেংথ ছিল যে আর্জেন্টিনা জানতো যে আর্জেন্টিনা কি বলতে কি আমি বলতেছি না যে অনেক ভালো টিম, ওরা জানতো যে ওদের অনেক বেশি লিমিটেশন। ওদের টিমে স্পিড নাই, ওদের টিমে ইয়াং প্লেয়ার ছিল না ওইভাবে, ওদের টিমে অনেক রকমের সমস্যা নিয়ে ওদেরকে ওয়ার্ল্ড কাপে আসতেছে। তো ওরা ওদের লিমিটেশনটা খুব ভালোভাবে জানতো, এবং ওই লিমিটেশনটা সর্বোচ্চ ইউজ করে ওরা যে এত দূর পর্যন্ত আসছে, এটা আনবিলিভেবল। কারণ প্রথমত আমি বিশ্বাস করিনি যে আর্জেন্টিনা আসতে পারবে এত দূর। কোয়ার্টার ফাইনালে গেলেই আমার কাছে মনে হয়েছিল যে মোর দ্যান এনাফ, যেহেতু 48টা দল রাউন্ড অফ 16 পার করে কোয়ার্টার ফাইনালে আসলে ঠিক আছে, কারণ ওখানে মেবি একটা ভালো বেটার টিম পাবে ফেস করার জন্য, এবং ওদের সাথেই হেরে যাওয়ার কথা। কারণ আপনি যদি দেখেন সব থেকে বয়স্ক টিম ছিল মনে হয়, আপনি যদি টপ 10 টিম দেখেন, ওদের ভেতরে সবচেয়ে বয়স্ক টিম আর্জেন্টিনা। ওই রকম একটা এক্স ফ্যাক্টর টাইপের নাই, স্পিড নাই। মেসি আছে বাট 39, মানে লিমিটেশন অনেক বেশি এখন ফুটবলে। তো 39-এ আপনি হার্ডলি এনিওয়ান ক্যান প্লে। রোনাল্ডো খেলতেছে, বাট এই যে কি হচ্ছে, তো যেহেতু এত ধরনের লিমিটেশন ছিল ওর ভেতরে, তো আপনার ম্যানেজ করতে হবে, অ্যান্ড দে ম্যানেজড ইট ভেরি ওয়েল। ধরেন ডিপল কিংবা পারেদেস কিংবা অন্যান্য বেশিরভাগ যারাই আছে, কয়টা প্লেয়ার আছে যে ইউরোপের টপ লেভেলের লিগগুলো খেলতেছে মেইন টিমে? এনজো ফার্নান্ডেস খেলে,
ম্যাকঅ্যালিস্টার খেলতেছে, গোলকিপারটা আছে মার্টিনেজ, আর 2টা ডিফেন্স। এরপরে মেন যে আরেকটা ডিফেন্স ছিল, সেই ডিফেন্সকে তাদের কি করতে হয়েছে, যে ইনজুর্ড হয়ে গেছে ওয়ার্ল্ড কাপের আগে, তো মেন ডিফেন্সের একটা গেছে, দুইটা যে সেন্টার ব্যাক, তো ওদের হচ্ছে একটা হচ্ছে কি মার্টিনের জন্য, এটা ম্যানিওতে খেলে 6 নাম্বারটা, লিসান্ড্রো লাউতারো। না, লথারো মার্টিনেজ তো স্ট্রাইকার, আর লিসান্ড্রো মার্টিনেজ হচ্ছে ওদের ডিফেন্স, আর কুটি রোমেরো, এই দুইটা হচ্ছে ওদের মেন ডিফেন্স, যাদের হরেবল সিজন ইংলিশ প্রিমিয়ার লিগে গেছে। তো তারা হচ্ছে আর্জেন্টিনার মেন 2 ডিফেন্স। তাদের সাবস্টিটিউটকে অটামেন্ডি 39, তাকে প্রতি ম্যাচ খেলাইতে হচ্ছে। আপনি বুঝতেছেন একটা টিমের লিমিটেশন কি, মানে এই যে আমাদের দেশের মতো যে হাত পা ভাঙা চোরা ভাই, তাও তুই নাম মাঠে, তুই ছাড়া অপশন নাই। বাট মেসি তো ফাইনালের আগে পর্যন্ত সুপার ব্রিলিয়ান্ট। ফাইনালেও খারাপ খেলছে আমি বলবো না, বল পাইতে হবে একটা প্লেয়ারের, খেলার জন্য একটা বল পাইতে হবে। আর এখন ওই যে আপনি 25-এ থাকলে নিজে দৌড়াই দিয়ে বল নিয়ে নিজে দিতে পারতেন, এখন হচ্ছে ভাই আপনারে দিতে হবে, আপনি তারপরে তার 2-একটা দিতে পারবেন, তারপরেও যা দিছে একজনকে দিয়ে তো আসলে জাজ করা যায় না, পুরো টিম। ফাইনালে যদি আমি প্রবলেম ধরি, অনেক প্রবলেম আছে, মানুষ তো ক্রিটিক্যাল হয়ে যায় এক একভাবে। আপনি চিন্তা করেন ফাইনালে আর্জেন্টিনার হয়েছে 3টা না 4টা ইনজুরি, আপনার মেন স্ট্রাইকারকে নামাইতে পারে নাই, কারণ সেন্টার ব্যাক আপনার ইনজুর্ড হয়ে গেছে ফার্স্ট হাফেই, তা সেখানে আপনার নামাইতেছে 39-year-old সামওয়ানকে, ওকে ব্যাক করার জন্যই তো আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার যারা কিংবা মিডফিল্ডার যারা ওকে সাহায্য করতেছে ততক্ষণ। এর ভেতরে আপনার মেসি, যে আপনাকে তো করবে না, ট্র্যাক ব্যাক করবে না কিংবা ডিফেন্ড করবে না, আপনার প্রতিটা ম্যাচেই আপনার আলভারেজকে দৌড়াতে হচ্ছে ডাবল। তো আপনার অনেক লিমিটেশন। ডিপল 90 মিনিটস খেলার মতো প্লেয়ার না, পারেদেস 90 মিনিটস খেলার মতো প্লেয়ার না, ও ছিল রিজার্ভের প্লেয়ার, ও এসে হয়ে গেছে মেন প্লেয়ার ফার্স্ট 2 ম্যাচ 3 ম্যাচ পরে। তো আপনার এত লিমিটেশনের পরে আপনার ওই একটা ইনজুর্ড হয়েছে, কুটি রোমেরো ফুল 90 মিনিট খেলার মতো ফিট না, তাকে বসাই দিতে হয়েছে। আপনার একটা টেলিয়াফিগো মেবি হয়ে গেল অ্যাঙ্কেল টুইস্ট, ও অ্যাঙ্কেল টুইস্ট নিয়ে কিন্তু দৌড়াইছে। আমি জানি না, মানে যারা ভালোভাবে অ্যানালাইসিস করে খেয়াল করে ডিপলি তারা বলতে পারবে, টেলিয়াফিগো পুরা বোধহয় 40 মিনিট অ্যাঙ্কেল টুইস্ট নিয়ে দৌড়াইছে, মানে ভাঙা পা নিয়ে বলতে পারেন আপনি। টেপ টু প্যাচে যখন ইনজুর্ড হয়ে গেল, কি বলে ইনজুর্ড বল, রেড কার্ড পাইলো এনজো ফার্নান্ডেজ। আমি মানি সব খারাপ খেলছে, খেলছে, এরকম হয় নাকি হয় নাকি, গোল ডিফারেন্স হচ্ছে 1-0। যদি 11 জন খেলতো, আর্জেন্টিনা পেনাল্টিতে যেত, ঠিকই হয়ে যেত। তো ওদের টেকনিক আমি বলবো যে একদম পারফেক্ট টেকনিক ছিল, মানে টেকনিক বলবো কি, ট্যাকটিক্স যেটা ওদের যে চিন্তা ছিল আমি বলবো পারফেক্ট। প্রবলেম হয়েছে ইনজুরিতে পড়ছে, তা না হলে ওরাও অ্যাটাক করতে পারতো। যখন লথারো মার্টিনেজ আসতো, আলভারেজ থাকতো, ওদেরও অ্যাটাক করার হতো। তারপরে কি গোমেজ না কি যেন একটা আছে না, গঞ্জালেস বোধহয় 15 নম্বর, ওটারও বেশি স্পিড আছে। তো এগুলোকে ওরা যে নামাবে, আপনার এই ইনজুরির কারণেই তো নামাইতে পারলো না। আপনার 2টা সেন্টার ব্যাক কিন্তু পুরো 120 মিনিট খেলে নাই, তা আপনার 2টা সেন্টার ব্যাককে প্রথমে করতে হয়েছে, একটা খেয়েছে লাল কার্ড, আপনি পান হচ্ছে 5টা সাবস্টিটিউট। তো মানুষ যখন চিন্তা করে, মানে আমি দেখি তো আর্জেন্টিনার ফ্যানরা আর্জেন্টিনার করতেছে, আমি বলি পাগল নাকি, ওরা তো খেলা মানে ওই ডিপলি আসলে চিন্তা করে না, আবেগ দিয়ে খেলা তো বিবেক কাজ কম করে। মানুষ তো ওই অর্থে খেলা দেখে বিশ্বকাপ এলে। একটা জেনারেশন আছে এখন ইউরোপিয়ান ফুটবল কিনলি ফলো করে, যেহেতু আমাদের লাইভ ব্রডকাস্ট হয়। জেনারেলি মানুষ ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ জার্নি করে। নেক্সট ওয়ার্ল্ড কাপ উইদাউট মেসি আর্জেন্টিনা টিম, আপনি কতটা আশাবাদী? যেটা হচ্ছে যে আর্জেন্টিনা ভালো করতে পারবে না যে তা না, ভালো করতে পারবে। ইয়াংদেরকে এখন যদি বিল্ড করতে পারে, নতুন ট্যাকটিক্স নিয়ে আসতে পারে, কারণ আপনার যে 8 বছর এই টিম এইভাবে সাকসেসফুল হয়েছে দেখে নেক্সট 4 বছরও হবে, মানে নট নেসেসারি। আপনার নতুন প্ল্যানে আসতে হতে পারে। তো ওই প্ল্যানটা যে নিয়ে আসতে পারবে, যে ধরনের কোচ আসতে পারবে, যারা ওই ধরনের করতে পারবে, ওরকম ফাস্ট প্লেয়ার মেবি নিয়ে আসতে পারবে, কিংবা ঠিক আছে ওই টেকনিক না, আমাদের একটা লম্বা স্ট্রাইকার আছে, ওকে আমরা কিভাবে ইউজ করতে পারি, হারল্যান্ডের মতো, কথার কথা, মানে বিভিন্ন রকম হতে পারে। অথবা আমরা স্পেন স্টাইলে খেলবো, অথবা আমরা ফ্রান্সের মতো 4-5টা সলিড ফাস্ট প্লেয়ার যদি আমরা পাই, আমরা ওই স্টাইলে যাবো। আগে ডি মারিয়া ছিল, এটা একটা অ্যাডভান্টেজ ছিল, মানে আউট অ্যান্ড আউট কিছু আবার স্ট্রাইকারও ছিল। এখন কিন্তু আর্জেন্টিনার ওরকম আউট অ্যান্ড আউট কোনো স্ট্রাইকার আপনি দেখবেন না। আর আপনি যদি একটা বলেন যে একটা স্ট্রাইকার, মানে যদি আগে হয়তো যে মেবি বাতিস্তুতা কিংবা হান্নান ক্রেসপো এই টাইপের যারা, মানে ওদের কাজই কিছু না, ড্রগবা টাইপের ফিনিশার, জলাতান ইব্রাহিমোভিচ কিংবা এই টাইপের যারা, এখন তো ওই টাইপের স্ট্রাইকার আপনি পান নাই আর্জেন্টিনাতে। তো অনেক কিছু আছে যেগুলো এখন আপনার না থাকলে আপনার ওটা নিয়েও তো ম্যানেজ করতে হবে। আপনি চিন্তা করেন একটা টিম লাস্ট 4 ওয়ার্ল্ড কাপে 3টা ফাইনাল খেলছে,
মানে পৃথিবীতে কয়টা দেশ মানে ফ্রান্স মেবি না, আপনারা ভুলে যান ব্রাজিল কিন্তু একটা বিশ্বকাপ মাঝখানে বিরতি গেছে, 4টার মধ্যে 3টা জিতেছিল, এই ওয়ার্ল্ড কাপে। 58, না আমি 62। তো জন্ম হয় নাই আসলে, আমি এটা বিয়ে করতে আমি ব্রাজিলের কোনো দিচ্ছি না। কিন্তু আপনি তো ব্রাজিলি ম্যাচ দেখতে গেলেন না এবার? আমি ব্রাজিলের ম্যাচ ব্রাজিলের দেখতে মাঠে গেলাম, খেলা দেখেছেন হ্যাঁ ওটা খুব ইন্টারেস্টিং নাকি একটা, ভিআইপি বক্স দেখছেন? না না মাঠে মাঠে খেলা দেখার মজা বেশি। তো মাঠে খেলা দেখছি, যেটা হয়েছে যে ওই দিন আমি এক জায়গায় ছিলাম, মানে বাসা থেকে 30 মিনিট দূরে এক জায়গায় ছিলাম। তো তখন বাজে বোধ হয় 12টা, খেলা শুরু বোধ হয় 5টা থেকে, মানে নিউ ইয়র্ক টাইম বলতেছে। 12টার দিকে রবিন মিয়াকে তো এখন মোটামুটি সবাই চিনে, নেইমারের ম্যানেজার বলেন, ফ্রেন্ড, এজেন্ট যেটাই বলেন সেই হিসাবে। তো উনি রবিন ভাই ফোন দিল আমাকে যে ভাই আপনার একটা টিকিট ম্যানেজ করছি, আপনি রওনা দেন, আমি পাঠাইতেছি। আমি বলি শিওর তো, কারণ আমার যেতে লাগবে 2-2.5 ঘন্টা ওখানে, আর ট্রাফিক মানে ক্রেজি। নিউ ইয়র্ক নিউ জার্সি ওইটুকু মানে বর্ডারটুক হচ্ছে একদম পাগলের মতো অবস্থা ট্রাফিকে, ঢাকা ট্রাফিক আর কি। ওই নিউ ইয়র্কের ট্রাফিক দেখলে মানুষ ভাবে যে তাও ঢাকাও ঠিক আছে, অ্যাটলিস্ট হেঁটে যাওয়া যায়, ঢাকা তো ছোট জায়গা, নিউ ইয়র্কে তো হেঁটে যাওয়ার কোনো রাস্তা নাই। তো আমি বললাম যে আচ্ছা আপনি টোল দিয়ে গেল, এক্সপ্রেসওয়ে দিয়ে গেল, যা দিয়ে যায়, টোলের কোনো নাই এখানে। তো যেটা হয়েছে যে ট্রেনে গেলে বরঞ্চ একটু ইজিয়ার, বাট আমি নিউ ইয়র্কের ট্রেন অত সেফ ফিল করি না। ইংল্যান্ডে আই ফিল মানে অনেক সেফ ট্রেনে, আমি সবসময় ট্রেনে চলি, বাট নিউ ইয়র্কে আমার সামহাও অত লাগে না, কারণ অনেক ইনসিডেন্টের নিউজ দেখি, যেটা আমি ইংল্যান্ডে দেখিনি। তো যাই হোক, তো উনি ফোন দিছে, এর মাঝে আবার একজন ফোন দিল, তো দেখি একটা সিঙ্গাপুরের আননোন নাম্বার। তো যেহেতু কয়েকবার ফোন দিয়েছে, আমি বললাম সিঙ্গাপুরের আননোন নাম্বার, ধরছি। ধরার পরে বলতেছে ভাই আমি একটা টিকিট কিনছিলাম প্রায় 3 লাখ টাকা দিয়ে, আমি আসতে পারতেছি না, আপনি এই খেলাটা দেখে আসেন, আপনার ইমেল অ্যাড্রেস দেন, আমি আপনাকে টিকিট পাঠিয়ে দিচ্ছি। আমি বলছি ভাই আমি তো আপনাকে চিনি না, জানি না। তো সে এক ধরনের পরিচয় দিল, তাতে আমার জানার কিছু নাই। মানে সে বলছে যে সে আওয়ামী লীগ করে, করে, সোজা কথা একদম সরাসরি যে আপনি যান খেলা দেখে আসেন, আপনার নাম্বার আমি কার কাছ থেকে বললো ম্যানেজ করছে। আমি বললাম ভাই আমি চিনি না, জানি না, আপনি আমার টিকিট দিয়ে দিচ্ছেন। তা দিছে, তো টিকিট হয়ে গেছে আলটিমেটলি 2টা। তো তখন ভাবছি যে আমি ততক্ষণ রওনা দিয়ে 1 ঘন্টা চলে আসছি আবার রাস্তায়। তখন আবার ভাবলাম যে তাহলে ঠিক আছে বউকে নিয়ে যাবো কিনা, বাট টিকিট পড়ছে একটা এই পাশে একটা ওই পাশে, তো যে লাভ নাই। তারপরে আর নেওয়া হয় নাই, তো আমি একাই গেছি, যে তারপরে ম্যাচটা দেখছি। তো তখন আর কি ওই যে রবিন ভাই যে নেইমারের একটা জার্সি দিছিল, তো তখন ওই জার্সিটা করছে, বাট যে গরম ছিল 2টা পরে তার খেলা দেখা সম্ভব না, আমি আমার জামা পরেই দেখছি। বাট খেলাটা দেখে ভালো লাগছে। ফার্স্ট ম্যাচ বোধহয় ছিল, মানে আমেরিকাতে ফার্স্ট ম্যাচ ছিল ওটা, আর মরক্কো ব্রাজিল বড় ম্যাচ ছিল। আর দর্শকদের মজা তো, ব্রাজিল মরক্কো দুইটারই দর্শকদের আলাদা রকম একটা আছে, যেমন এবার নরওয়ের দর্শকদের একটা আলাদা, আর্জেন্টিনার ফ্যানদের একটা আলাদা, ওই রকম ফ্যান বেস টিমগুলো কিন্তু কম থাকে, যেটা ব্রাজিলের আছে, মরক্কোর আছে, নরওয়ের আছে, আর্জেন্টিনার আছে, ফ্রান্স, স্পেন, এগুলোর কিন্তু নাই। কেপ ভার্দে তো বাংলাদেশও সাপোর্টার ফোরাম হয়ে গেছে, তাই না? কিন্তু কেপ ভার্দে কি করছে, আমাদের ভিসা অনারাইভাল বন্ধ করে দিছে। না সেটা তো এখন শ্রীলঙ্কাতে আসতে হলে বোধহয় আগে ভিসা ইটিএ লাগতেছে, কয় ঘন্টা লাগে ভিসা পাইতে, আগে যেটা ছিল না। পৃথিবী বদলে যাচ্ছে। সো আপনার কি মানে আমি তো টিভিতে দেখেছি ব্রাজিলের ভক্ত, আমার না ব্রাজিলের মাঠের চাইতে ভিআইপি বক্সটা ভালো লাগতো বেশি। রোবার্তো কার্লোস, রোনালদিনো, রিভালদো, মানে অল সুপারস্টার্স আমার সময়ের। ব্রাজিল বা ল্যাটিন ফুটবল ইউরোপ থেকে তো আসলে বেশ কিছু আগে থেকে পিছিয়ে যাচ্ছে, একমাত্র আর্জেন্টিনা এই সেঞ্চুরিতে আঘাত ছিল। আফটার মেসি আপনার কি মনে হয় যে ইউরোপ ফুল ডমিনেটেড? তো ধরেন এরা লাস্ট যদি 20 বছর ধরেন, পুরাই 20 বছর কি তার আরো একটু বেশি, মেবি 25 বছর। আমি যখন থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখা শুরু করছি 2003 মেবি, তখন থেকে তো ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লা লিগা আর সিরিয়াই ডমিনেট করতেছে। তো একটা মানে পুরো ফুটবল যদি এরাই কয়টা দেশ ডমিনেট করে, তো এদেরই ভালো করার সম্ভাবনা অনেক বেশি। দ্যাটস ওয়াই আপনি ইউল অলওয়েজ সি স্পেন ডুইং ওয়েল, ইউল অলওয়েজ সি ফ্রান্স ডুইং ওয়েল, আর ইংল্যান্ড অলওয়েজ বি এ গুড টিম। এটা একটা ওদের যে ওরা হচ্ছে ফুটবলের সাউথ আফ্রিকা টিম। তো মানে ওদের টিম তো ভালো, ওদের টিম আপনি দেখেন এবারও যে টিম ছিল অনেক ভালো টিম ছিল ওদের।
বাট ওই পোটেনশিয়াল অনুযায়ী মেবি ওরা পারফর্ম কখনোই করতে পারে না। সেটা ওটা একটা হতে পারে ওদের মিডিয়ার চাপটা অনেক বেশি। পৃথিবীর সব থেকে মিডিয়া প্রেশার কিন্তু ওদের দেশে, এটা আমি ফিল করি, যেটা আপনার ফ্রান্সে নাই, যেটা আপনার স্পেনে নাই, যেটা ইভেন আর্জেন্টিনাতে না। আর্জেন্টিনাতে সমর্থকদের প্রেশার আছে ভালো করার, কিন্তু এই প্রেশারটা মানে ইংল্যান্ডের প্রেশারটা ডিফারেন্ট। মিডিয়ার প্রেশার, এক ম্যাচ জিতলে ওরা পুরো একদম সার ডন টিয়ে বানায় দেয়, আবার হারলে ওদেরকে মনে করেন যে মাটির তলে ফেলে দেয়। বাংলাদেশের মতো মানে আপস অ্যান্ড ডাউনস অনেক বেশি। বাংলাদেশ ইন্ডিয়া তো আমরা ওদেরই এক সময় মানে ওদের থেকেই তো শিখছি, মানে ওরা আমাদেরকে আসলে তো শাসন করে গেছে। সো আমরা এই কারণে একটু সাদা দেখলে কিংবা একটু দেখলে আমরা একটু সার করতে পছন্দ করি। আচ্ছা ধরেন মানে আমরা তো আমরা লিখতাম বাংলাদেশ কিভাবে ফাইনালে যাবে বিশ্বকাপের, ক্রিকেটে নাকি ফুটবল? ক্রিকেটে প্রতি বিশ্বকাপের আগে কিন্তু এমন একটা হাইপ আমরা তৈরি করতাম মিডিয়ার তরফ থেকে, এবং দর্শকরা মনে করতেন রিয়েলিস্টিক মনে হয় 3-4 মাস পরে একবারই চান্স ছিল 19-এর ওয়ার্ল্ড কাপে। মানে প্রথম 3 ম্যাচে বোধহয় 2টা জিতছি আমরা, 4 নাম্বার ম্যাচটা বৃষ্টিতে হয়ে গেল। সম্ভবত নিউজিল্যান্ড ম্যাচটা জিতলে হয়তো আমরা গাড়ি অন্যদিকে, হ্যাঁ মানে তখন আমাদের মেবি আর একটা ম্যাচ জিততে হতো ইন্ডিয়া আমরা পাকিস্তান। কিন্তু অ্যাকচুয়ালি 2003 থেকে খুবই পজিটিভ, বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, 2007-এও সেমিফাইনাল খেলবে। মানে আপনারা বাট সাথে আমি তো 3-এরটা জানি না, বাট 3-এ আমার কাছে মনে হয় যে আমাদের খুবই বিশ্রী একটা দল ছিল। আর বিচ্ছিন্ন ওটা আমরা আলোচনা না করি, মানে ওখানে মানে আমি খুবই ছোট ছিলাম, মানে যেমন কানাডার সাথে আমি দেখছিলাম শুধু বোলিং দেখে ঘুমাই গেছিলাম। কানাডার রাতে খেলা ছিল অনেক, হ্যাঁ অনেক রাতে, ঈদের অনেক ছোট ছিলাম তো ওই সময় অনেক খেলা দেখতাম। আমার কাছে মনে হয় যে 160-70 কিছু একটা করছিল বোধহয় কানাডা, ঘুমাই গেছি, উঠে দেখি যে হেরে গেছে শুনছে। বাট আপসেট তো হতেই পারে, যে কোনো দলের সাথে যে কোনো দল হারতে পারে। কিবার্ডদের সাথেও স্পেন 1 গোল করে নাই, তো মানে নট নেসেসারিলি তারা ছোট দল বলে। ওয়ার্ল্ড কাপ অনেক প্রেশারের খেলা খেলা, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওই সময় আমাদের অত ভালো অবস্থায় বাংলাদেশ ক্রিকেটের ছিল না। সাথে হচ্ছে যে মাত্র শুরু করছি, সারপ্রাইজিং যে আমরা ইন্ডিয়ার মতো দলকে হারাই দিছি, সাউথ আফ্রিকার মতো দলকে হারাই দিছি। 11তে আমরা ভাবছিলাম যে ভালো কিছু হয়তো হোমে খেলা একটা অ্যাডভান্টেজ টিয়ে, বাট ওয়ার্ল্ড কাপে আমরা রিয়েলাইজ করছি যে আসলে ওই সময় আমাদের দলই হয় নাই। মানে ওয়ার্ল্ড কাপ হতে গেলে কি হয়, আমি যেটা ফিল করি এখন এতগুলো ওয়ার্ল্ড কাপ খেলার পরে, আপনার আসলে 4 বছরের পরিকল্পনাতে হয় না, 8 বছরের প্ল্যান লাগে। মানে একটা বাংলাদেশের ধৈর্য আছে 8 বছরের, না 8 বছর কেন, 8 ম্যাচের ধৈর্য নাই তো। মানে 8 বছরের প্ল্যান বলতে কি ওটা বলতেছি না, যে এই জিনিসটাই হচ্ছে অনেক বেশি দায়িত্ব হচ্ছে ক্রিকেট বোর্ডের, কিংবা যে ধৈর্যটা নিয়ে থাকা, বিশ্বাস করা, প্ল্যানটাকে বিলিভ করে আগানো খুব ডিফিকাল্ট বাংলাদেশে, কিন্তু এটা যে করতে পারবে সেই সাকসেসফুল হবে। 8 বছরের প্ল্যান এই কারণে বলছি কি, একটা ওয়ার্ল্ড কাপ খেলে এখনকার আর কি হয়, ক্রিকেটের আর এক ঝামেলা আছে, প্রতি বছর ওয়ার্ল্ড কাপের ফরমেশন চেঞ্জ হয়, প্রতি বছর এক এক রকম। লাস্ট খালি 2টা ওয়ার্ল্ড কাপই হয়েছে, মানে আমরা ইন্ডিয়াকে হারাই দেওয়ার পরে পুরো ওয়ার্ল্ড কাপের সিনারিও চেঞ্জ হয়ে গেছে। পৃথিবীতে ওয়ার্ল্ড কাপের ফরমেশন চেঞ্জ করছি কিন্তু আমরা, এটা কেউ মানুক আর না মানুক। 2015-এর পরে না 7-এর পরে, সাথে ইন্ডিয়াকে যখন আমরা হারাইছি, পাকিস্তান আউট হয়ে গেল, ওইদিকে পাকিস্তান আউট হয়ে গেছে, আমাদের আর আয়ারল্যান্ডের ম্যাচের টিকিটের লেখা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। ওই মানে টিকিটে কিন্তু ওটা লেখা ছিল, যারা খেলছে তারা বলতে পারবে যে আমরা যখন টিকিট পাইছি টিকিটের লেখা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, নট বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড। তো আমরা পুরো ক্রিকেটের ফরমেশনই চেঞ্জ করে দিছি, তা আমরা ভেরি পাওয়ারফুল একটা টিম সেই দিক থেকে। এটা একটা হয়েছে। এরপরে হয়েছে হচ্ছে 15 ওয়ার্ল্ড কাপ আরেক, মানে এক ফরম্যাট চেঞ্জ করে আরেক ফরম্যাটে আনছে, সেই ফরম্যাটও আমরা চেঞ্জ করছি, দিছি ইংল্যান্ডে হারায়, ইংল্যান্ড গেছে বাদ পড়ে। এরপরে দেখলো যে না, কিভাবে ম্যাচ বানানো যায় কিংবা করা যায়, যেহেতু ফাইন্যান্সিয়াল একটা দিক আছে, সবার সাথে সবাই খেললে অনেক বেশি আছে। বাংলাদেশের থেকে টাকা পাক না পাক আইসিসি ভিউয়ারশিপ পাই, প্রচুর ভিউয়ারশিপ, যেটা একটা বিজ্ঞাপন আসে ওই না, কারণে। বিজ্ঞাপন আসে কি, যে আপনি তো দেখাতে হয় যে ভিউয়ারশিপ কত, তো ওইটার জায়গাতে হেল্প হয়। আমাদের দেশের প্লেয়াররা যেখানেই যাক দেখবেন সোশ্যাল মিডিয়াতে ওদের প্রেজেন্সটা অনেক বেড়ে যায়, এটা একটা ভিউয়ারশিপের লাভ হয়, যেটা আপনি করে মানে কি বলে এটাকে, ওয়ার্ডটা কি, মানে এটাকে আপনি প্রমোট করতে পারেন যে দেখো আমাদের ভিউয়ারশিপ এত। তো স্বাভাবিকভাবে বাংলাদেশ যাদের সাথে খেলে ওই সব দিন টিকিট বিক্রি হয়, ভিউয়ারশিপ বেশি থাকে, তো এটা তো স্বাভাবিকভাবেই অন্য একটা দেশের থেকে বাংলাদেশের ভিউয়ারশিপ অনেক বেশি। মানে আপনি যদি ইন্ডিয়া বাদ দেন, আর যে কোনো দেশের থেকে আমার ধারণা বাংলাদেশের মেবি পাকিস্তান বেশি হতে পারে, যেহেতু আমাদের থেকে ওদের মানুষ একটু মেবি বেশি। এবারে তো আর কারো আমি ভিউয়ারশিপ বেশি দেখি না বাংলাদেশ থেকে হওয়ার চান্স।
স্পেশালি ক্রিকেটে। আপনি ট্রলিং এর কথা বললে পাকিস্তান তো ভয়ানক, ওদের ফর্মার ক্রিকেটাররা না ওই সব ট্রলিং বলতেছি না, আমি জাস্ট ইসের মানে আইসিসির ফরম্যাটে তার 15 ওয়ার্ল্ড কাপে যখন হারাই দিছি, তারপরে 19 ওয়ার্ল্ড কাপ থেকে কি নিয়ম হলো যে 10 টিম সবাই সবার সাথে খেলবে। এখনো তো ম্যাচ বাড়াচ্ছে, নতুন বোধহয় আরো কি একটা ফরম্যাট হয়ে গেছে, নতুন এবার 27 ওয়ার্ল্ড কাপে বোধহয় আরো কি একটা ফরম্যাট আসছে। সো এটা আর একটা প্রবলেম যে আসলে আপনি যে প্ল্যান করবেন, কি সিস্টেমে প্ল্যান করবেন যে আচ্ছা ঠিক আছে আমার 10 টিমের সাথেই 9 টিমের সাথে খেলতে হবে, 9 ম্যাচে আমি 5টা ম্যাচ জিতলে মোটামুটি একটা চান্স থাকবে মেবি রান রেটের হিসাবে, 6 ম্যাচ জিতলে আমি ইয়ে করবো, তাহলে আমি কার কার সাথে মেবি জিততে পারি। জিততে তো আপনি সবার সাথেই চাবেন, বাট কিছু ম্যাচ আছে যে আপনি স্পেশালি টার্গেট করবেন যে ঠিক আছে এই 3টা ম্যাচে আমরা জিতবো, আর এই 2টা আমাদের জীবন আরও দিয়ে খেলতে হবে, যে এই 4টা থেকে 2টা আমাদের জিততে হবে। তো অনেক কিছু প্ল্যান করা যায়, সে প্ল্যান করাটাও ডিফিকাল্ট। যে কথায় আপনি বলছিলাম, সরি আমি ইয়ে করে ফেলতেছি, যে মানে আসলে বাংলাদেশের ক্রিকেটের প্ল্যান করতে গেলে এরকম অনেক বড় প্ল্যান করতে হয়, বাট এটা বাংলাদেশে সম্ভব না। আমরা খুব আপনি এ টিমে ন্যাশনাল টিমের প্লেয়ার পাঠান, যে এই টিমের সিরিজ বাইলেটারাল সিরিজও জিততে এ টিম কি এখন এই যে জিম্বাবুয়েতে গিয়ে কতগুলো প্লেয়ার ইনজুর্ড হয়ে গেছে, এটা বড় কথা না, বাট আমি এটা এই সিরিজটা দরকার ছিল 2015 সালের পর থেকে কিংবা 11-12 কিংবা 13 সালের পর থেকে আমার কাছে মনে হয়েছে যে জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডে নট নেসেসারিলি আমরা ওদেরকে ছোট করে দেখছি কিংবা মনে করি ওরা হোমে আসুক অথবা আমরা যাই, আমরা যদি আমাদের সেকেন্ড বেস্ট টিমটা সবসময় ওদের সাথে খেলাতাম এবং এটা মেনে নিয়েই খেলাতাম যে ঠিক আছে ও যদি হারে কোনো ব্যাপার না, এবং আমরা ওই ইসের দিয়েই পাঠাতাম, ওরা অনেক ভালো পারফর্ম করতো এবং আমাদের অনেক প্লেয়ার তৈরি হতো, যেটা আমাদের কখনোই হয় নাই, আগেও হয় নাই, এখন পর্যন্ত হচ্ছে না, ভবিষ্যতে হবে কিনা আই ডোন্ট নো। মানে এই জিম্বাবুয়ে সিরিজ যেটা হুট করে আয়োজন করা হলো, বলা হলো যে কন্ডিশন কাছাকাছি হওয়াতে একটা প্রিপারেটরি ট্যুর, মানে এখানে তো সেকেন্ড স্টিং দেখাটা খুব জরুরি ছিল বোধহয়। দেখেন আপনি যখন মানুষকে প্লিজ করতে চাবেন, আপনি তখন পপুলার ওপিনিয়ন কিংবা ডিসিশন নেবেন, তখন আপনি কিন্তু দলের জন্য ভালো কোন ডিসিশন এটা আপনি নিতে পারবেন না। তো আপনার যদি দেখাইতে হয় যে আমার রেজাল্ট দেখাতে হবে, তখনই আপনি এইসব ডিসিশনগুলো নিতে পারেন। এটা আগেও হয়তো যে আয়ারল্যান্ডের সাথে সিরিজ খেলার জন্য আমার আইপিএলের এনওসি দেয় নাই, আয়ারল্যান্ডের সাথে সিরিজ, তাও এমন না যে মানে 2010-11 যখন আমরা মেবি আয়ারল্যান্ডের সাথে কম্পিটিশন করি, 2023 এসে যে আয়ারল্যান্ডের সাথে 3টা ওডিআই আমরা মেবি নাও জিততে পারি, সেই কারণে আমি এনওসি পাইনি। মানে সবাই কি মিডিয়া, সোশ্যাল মিডিয়া ড্রিভেন আমাদের পলিসি মেকার যারা, আমরা অনেক ইভেন প্লেয়াররাও আমরা সোশ্যাল মিডিয়া বলবো না, আমরা হচ্ছে পপুলার ডিসিশন নেওয়া দিকে ঝুঁকি অনেক বেশি, নট নেসেসারিলি আপনি দেখেন তো কয়টা প্লেয়ার আছে এমন যে খুব পারফর্ম করে ঢুকতেছে, আর কয়টা প্লেয়ার এমন যে খুব মানে ভালো খেলার পরেও দলের সুযোগ পাচ্ছে না, হচ্ছে, তার মানে আমাদের বেঞ্চ স্ট্রেংথ একদম নাই ওরকম, কেউ আজকে আছে কালকে নাই, আর কারো মানে দলে আসার জন্যে তার ভালো করতে হবে না, অন্য কারো খারাপের জন্য ওয়েট করলেই হয়। সেটা তো 2000 সালের ঘটনা, হ্যাঁ এখনো তো তাই। কিন্তু আপনাদের সময় তো আপনার যখন ক্যারিয়ার শুরু তখন কিন্তু অত ম্যাচ ছিল না, একটা জাস্ট উদাহরণ দেই, ম্যাচ হয়, একটা জাস্ট উদাহরণ দেই, আমার কাছে মনে হয় লিটন ক্যাপ্টেন হিসাবে ফ্যান্টাস্টিক একজন ক্যাপ্টেন, লিটন, শান্ত, ইভেন আমি জানি না মিরাজকে আমি ওইভাবে কখনো অত বেশি মনে না করলেও আমার কাছে মনে হয় যে যেহেতু আন্ডার-19 থেকে করছে ক্যাপ্টেন্সি, একটা লিডারশিপ কোয়ালিটি আছে, বাট মেবি শান্ত, লিটন এদের ক্যারেক্টারটা বাংলাদেশের ক্যাপ্টেন্সির সাথে যায়, এক এক দেশের তো এক এক রকম কালচার, মেবি মিরাজের কালচার হয়তো ইংল্যান্ড টিমে হইলে খুব ভালো মানাইতো, সব এখানে মেবি একটু বসি একটা ফিল থাকতে হয়, এক একজনের ক্যারেক্টার, মানে আমি বলতেছি না যে এটা রাইট অথবা রং। তো ধরেন লিটনের কি করে আসতে হয়েছে ন্যাশনাল টিমে, ওডিআই টিমে যদি আপনি চিন্তা করেন, ওর কি পারফর্ম করে আসা লাগছে? লিটনের এভারেজ মেবি টেস্টে মেবি 50 অথবা এরকম কিছু, মানে টেস্টের সেরা ব্যাটসম্যান আমাদের, কিন্তু যদি আপনি ওয়ানডে চিন্তা করেন কিংবা আপনি অন্য ফরম্যাট চিন্তা করেন, আমি জানি না টি-20 আমার অত খেয়াল নাই ভালো করছে না খারাপ করছে, বাট এরকম শুধু ওর কথা বলতেছি না, একটা নাম বলতেছি, ইন এন্ড আউট তার পারফরম্যান্স আছে, একটা নাম বলতেছি, বাট মেবি শান্তর ক্ষেত্রে সেম, মেবি তৌহিদ হৃদয়ের ক্ষেত্রে সেম, শামীম পাটোয়ারির ক্ষেত্রে সেম। আপনি যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ার, আমি নাম বলাটা আসলে কারো ঠিক না, বাট আপনি দেখেন আপনি কারো আসতে গেলে আপনার কিছু করে আসতে হয় না। আজকে জাকের আলীকে দলে নিছে, জাকের আলী
কি পারফর্ম করছে এই কয়েকদিনের ভেতরে, যে কারণে তাকে দলে নিতে হয়েছে। শুধু খেলেও নাই বোধহয় সেভাবে। হ্যাঁ, তো আমি ম্যাচও বলতেছি না, পায়নি। জাকির আলী আমার কাছে মনে হয়েছে যে ফ্যান্টাস্টিক একজন প্লেয়ার, মানে ও মিডিয়া প্রেশারটা জাস্ট হ্যান্ডেল করতে পারে না। ওর নাকি ভেতরে তাকে একসঙ্গে অনেক কিছু দায়িত্ব, ক্যাপ্টেন করে দেওয়া, এগুলো বাড়তি প্রেশার ফেলেছে ম্যানেজমেন্টের জায়গা থেকে আমি বলছি। না, মানে এগুলো তো এক এক সময় এক এক রকমই। কিছুদিন আগে দেখলাম যে মিডিয়াতে মোটামুটি সালাউদ্দিন স্যারকে নিয়ে ধুয়ে ফেললো, এখন আবার সালাউদ্দিন স্যারই সব দায়িত্বের মালিক, মানে ন্যাশনাল টিমও সে চালাচ্ছে, এই টিমও সে চালাচ্ছে, একাডেমিও সে চালাচ্ছে। মানে এখন যদি লাস্ট 3-4 মাস আমি দেখি, বাট এই 3-4 মাস আগে যদি জাস্ট 3-4 মাস বলবো না, 6 মাস 9 মাস আগে দেখি, তার পেছনে কিন্তু মানুষ লাগছিল ভালোভাবে। আবার এখন চেঞ্জ, কোন পারসেপশনে চেঞ্জ হয়েছে এটা আপনারাই ভালো বলতে পারবেন, আপনারা থাকেন দেশে। বাট এই যে চিন্তা ভাবনার চেঞ্জ, এটা তো অস্বাভাবিক, একটা প্লেয়ারের পক্ষে এগুলো নেওয়া খুবই মুশকিল। নট নেসেসারিলি আপনার বেস্ট প্লেয়ার হইতে হবে ক্যাপ্টেন হওয়ার জন্য, নট নেসেসারিলি বেস্ট পারফর্মার হইতে হবে ক্যাপ্টেন হওয়ার জন্য, বাট একজনকে যদি বিলিভ করেন, তাকে দায়িত্বটা দেন, তার উপরে ভরসা রাখতে হবে। রেকর্ডের কথা চিন্তা করলে মিরাজ লাস্ট 5 সিরিজে 4টা দিচ্ছে, আবার আপনি বাদ দিয়ে দিচ্ছেন, কোনো প্রবলেম নাই, কারণ যদি দলের জন্য সেটা ভালো হয় সেটাই ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে এখন যদি লিটনের 2-1টা সিরিজ খারাপ যায়, আপনি তখন কি করবেন? তখন প্রেশারটা কই আসবে? প্লেয়ারটা তখন কি প্রেশারটা বোর্ড বাদ দেন, সিলেক্টরদের বাদ দেন, সবচেয়ে বেশি প্রেশার আসবে হচ্ছে প্লেয়ারের উপরে। সেটা মিরাজের উপর আসবে, সেটা লিটনের উপর আসবে, সেটা শান্তর উপর আসবে। প্রেশার কিন্তু বাংলাদেশে কি হয়, 2জন ব্যক্তি প্রেশার ফিল করে সবচেয়ে বেশি, 2জন, মানে টিমের পার্টের ভিতরে বলছে, মেবি 3জন, ডিপেন্ড করে হচ্ছে কেমন সিলেক্টর আপনার আছে। তো চিফ সিলেক্টর, ক্যাপ্টেন, হেড কোচ, এই 3জন হচ্ছে, মানে যারা ক্রিকেট অপারেশন যদি আমি বলি, এই 3জন হচ্ছে সব থেকে বেশি প্রেশার ফিল করে। তো এই প্রেশার ফিলটা তো সবসময় থাকবে। তো এই কারণে তারপরেও যেটা আছে যে একটা যদি পরিকল্পনা করে, ঠিক আছে, দ্যাটস ইট, নো মোর চেঞ্জ, বিশ্বাস এটাতে নেক্সট 2 বছর এইভাবে, তাও ঠিক আছে আমি মনে করি। অ্যাটলিস্ট আমি মনে করি না যে কোনো ডিসিশন নেওয়া এটা কোনো বড় কিছু, কিংবা ডিসিশন নেওয়ার পর ওটাতে স্টিক থাকা অনেক বড় ইম্পর্টেন্ট। কিন্তু আমি থাকতে পারলাম না, তখন আবার ঝামেলা। আর এর ভেতরে আসলে বোর্ড চেঞ্জ হয়েছে 2 বছরে, 3 বছরে, মেবি 4টা বোর্ড, এটা খুব ডিফিকাল্ট, প্লেয়ারদের জন্য ডিফিকাল্ট, বোর্ডের জন্য ডিফিকাল্ট, কোনো ডিসিশন মেকিংয়ের জন্য ডিফিকাল্ট। কোনো কিছুই যদি সুন্দরভাবে ট্রানজ্যাকশন না হয়, খুব ডিফিকাল্ট। কেউ যদি একজন আরেকজনের পিছে লাগার জন্য একটা ডিসিশন নিয়ে নেয়, দিয়ে দেয়, খুব ডিফিকাল্ট। কারণ ফারুক ভাই যদি প্রেসিডেন্ট ছিল কতদিন, 1 বছর 9 মাস 10 মাস, 1 বছর, তো 9 মাসে উনি যদি বুঝতে পারতো কিংবা পারে, আমি জানি না উনি জানতো কিনা যে উনার প্রেসিডেন্সি থাকবে না, তো উনি যদি বুঝতে পারে আর 7-8 মাসের মাথায় কয়েকটা ডিসিশন দিয়ে যায়, সেটা তো ঘাড়ে পড়বে পরের বোর্ডে। আর উনি যদি ইন্টেনশনালি করে যায় যে ঠিক আছে, এই ডিসিশনগুলো দিলে এই প্যাচগুলোতে পড়বে, কিংবা এই বিপদে ফেস করতে পারে, তখন তো এটা পড়বে পুরাটাই পরের বোর্ডের আন্ডারে। তারপরে যে আসছে বুলবুল ভাই, সে যদি যাওয়ার আগে আগে এই কাজটা করে যায়, সেটা পড়বে এই বোর্ডের আন্ডারে। এখন এই বোর্ড যদি জানে যে আমিও কয়দিন থাকি ঠিক নাই, তখন তো ডিসিশন নেওয়াটা মুশকিল, খুব মুশকিল। এটা খুব মুশকিল। আমি কাউকে দোষ দিয়ে কথা বলতেছি না, এটা আমি মানে আলটিমেট সাফারার হয় কারা? প্লেয়ারদের। এই যে এখানে যেমন, মানে আল্লাহ না করুক টিম যদি খারাপ করে, এখানে লিটন হবে সব থেকে বড় সাফারার, মিরাজ হবে সব থেকে বড় সাফারার। মানুষের মন তো এখানে, তো মিরাজের খারাপ লাগাটা খুবই স্বাভাবিক। সো সাকিব, মেহেদী হাসান মিরাজ, তাকে ওয়ানডে ক্যাপ্টেন্সি দেওয়া হলো 2027 বিশ্বকাপ পর্যন্ত। এই সময়টায় তাকে আবার ক্যাপ্টেন্সি রিলিজ করে লিটন দাসকে আনা হলো। ডিসিশনের টাইমিংটা কতটা আইডিয়াল মনে হয় আপনার কাছে? টাইমিংটা প্রবলেম হতো না যদি না টিমের ওই সেট আপটা ভালো থাকতো। জাস্ট একজন ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে, বাট সেম টিমই থাকতেছে। আমার কাছে মনে হয় যে টিমের এখানে ব্যালেন্সটাও অনেক ডিফিকাল্ট, মানে ব্যালেন্সটা ভালো না, ডিফিকাল্ট বলবো না, টিমের ব্যালেন্সটা এখনও অত ভালো অবস্থায় নাই। ভালো টিমের সাথে ভালো জায়গাতে খেলা হলে খুব ভালো চান্স আছে যে রেজাল্ট খুব ভালো না করার। তো সেই জায়গা থেকে হচ্ছে প্রবলেমটা ক্রিয়েট হবে। এটা প্রবলেম না যে ক্যাপ্টেন্সিটা চেঞ্জ করা, এটা আমার ধারণা প্লেয়াররা খুব বেশি একটা সিরিয়াসলি কেউই নেয় না। এটা 2 দিন আছে 2 দিন থাকবে না, এটা সবাই জানে। কিন্তু টিম যদি খারাপ করে, ক্যাপ্টেনের যদি পারফরমেন্স এখন একটু আবার খারাপ হয়, নতুন যে ক্যাপ্টেন,
তাহলে আগের ক্যাপ্টেনের উপরও প্রেশার, নতুন ক্যাপ্টেনের উপরও প্রেশার, এই প্রেশারটা স্বাভাবিকভাবে দলের উপর অনেক বেশি এফেক্ট করবে। এটা হচ্ছে প্রবলেম। এখন এক একজনের ভিশন একরকম। তখনকার বোর্ড ছিল একজনদের আন্ডারে, তারা একটা ভিশনের ডিসিশনটা নিচ্ছে। এখন বোর্ড আরেকজনের আন্ডারে, সে তার ভিশন অনুযায়ী ডিসিশনটা নিচ্ছে। ডিসিশন রাইট রং কিছু না, ইট জাস্ট সিচুয়েশনের কারণে এরকম জিনিসগুলো হচ্ছে। আমাদের দেশটাই পুরো টার্বুলেন্সের ভেতর দিয়ে যাচ্ছে। ক্রিকেট বোর্ড আমি মানে অনেক দিন ধরে ফলো করে দেখছি যে ক্রিকেট বোর্ডটা রিফ্লেক্ট করে বাংলাদেশের পুরো পার্সপেক্টিভটা, রিফ্লেকশন ক্রিকেট বোর্ডও আমরা দেখতে পারি। আমরা যারা ক্রিকেট নিয়ে অনেক বেশি থাকি, কাজ করি, দেশের পার্সপেক্টিভ আর ক্রিকেট বোর্ডের পার্সপেক্টিভ একই লাইনে। সারা পৃথিবীতে তাই। আই ডোন্ট নো অ্যাবাউট সারা পৃথিবী, না, না, কারণ আমি অত ডিপলি দেখি নাই। আপনার আমেরিকার জিনিস, কালচারাল, সোশ্যাল, মানে পুরো মানুষের পৃথিবী একরকম, দর্শনের সঙ্গে- আমেরিকা কিন্তু আর এক রকম। আমেরিকাতে না গেলে এটা বোঝা যাবে আপনি না। তো ডোনাল্ড ট্রাম্পের না, আমি ডোনাল্ড ট্রাম্প বলে না, ডোনাল্ড ট্রাম্প খুবই ভালো ওর দেশের জন্য, নট নেসেসারিলি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য। সেটি তো হওয়ার কথা, যে যার দেশের জন্য ভালো হলে হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে এরকম না, সেটা সবার পছন্দ নাই হতে পারে, কিন্তু আপনি ভালো না যে লাগতে এই যে পারে। ধরেন 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন চালু হলো, আপনি ওই প্রথম 3 জনের মধ্যে আপনি একজন ছিলেন, ওটা কি আসলে হেল্প করে? না, বাংলাদেশের কালচারে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন এটা হচ্ছে ভালো জিনিস না। এই দিক থেকে আমার মনে হয় যে একটা ডিসিশন ভালো, কিন্তু আবার ডিসিশনটাও এমন হওয়া উচিত যে যে টেস্টের ক্যাপ্টেন সে যেন ওয়ানডের ভাইস ক্যাপ্টেন থাকে, আর যে ওয়ানডের ক্যাপ্টেন সে যেন টেস্টের ভাইস ক্যাপ্টেন থাকে, তাইলে একটা মিল থাকে। মানে একটা চেইন হ্যাঁ, থাকলো যে এরপরে আপনার যদি ঠিক আছে যে টেস্টের ক্যাপ্টেন নট নেসেসারিলি টি20-র দলে থাকবে, তো দলে না থাকলে সেটা অন্য জিনিস, বাট যদি দলে থাকে এই দুইজনেরই সব থাকা উচিত। মানে প্রতিটা ইসের আরেকজন করে আপনি ভাইস ক্যাপ্টেন দিচ্ছেন, সেটা হওয়া উচিত না। মানে যে আপনার ক্যাপ্টেন, মানে আপনি ধরেন আমার ক্যাপ্টেন ওয়ানডেতে, আমি আপনার ক্যাপ্টেন টেস্টে, হওয়াটা উচিত এমন, তাইলে একটা মিল থাকে। দেন প্লেয়ার ম্যানেজমেন্ট হ্যাঁ, যেটা, দেন ওরা হচ্ছে বোথ উইল বি থিঙ্কিং অফ প্লেয়ার ম্যানেজমেন্ট, কাকে কোন ফরম্যাটে দরকার, কিভাবে করলে লং টার্মে ইয়ে যায়, দে ক্যান প্ল্যান। কিন্তু যদি আপনার প্রতি ফরম্যাটে ডিফারেন্ট ভাইস ক্যাপ্টেনও থাকে, সেটাও বড় প্রবলেম। তো আপনার এই কারণে খুবই উচিত যে ম্যাক্সিমাম 2টা, এবং ওই 2জনই যেন অন্য 3 ফরম্যাটেরও ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন থাকে। আপনি তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সঙ্গে ইনভলভ ছিলেন, যেহেতু আপনি নেতৃত্বেও ছিলেন। নাহিদ রানা, অস্ট্রেলিয়া সিরিজ তো বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্য একটা স্বপ্ন। স্বপ্ন। আমার তো সেই স্বপ্ন ছিল না। আর নাহিদ রানা যেহেতু পেস বোলার, আপনারও সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। নাহিদ রানা ওয়াজ ভেরি ক্লোজ, বাট উনি ইনজিওর্ড হয়ে গেলেন। মানে এটা কি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্যা ছিল নাকি শিয়ার ব্যাড লাগছে? না, অনেক সময় আছে অনেক প্লেয়ার অনেক ম্যাচ খেলার পরেও ইনজুর্ড হয় না। অনেক সময় আছে যে অনেক কম ম্যাচ খেললেও ইনজুর্ড হয়। মানে ইনজুরি 2 কারণেই হতে পারে, আবার কোনো না কারণেও হতে পারে, এমনি জাস্ট ইনজুর্ড হতে পারে। জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা কিংবা এইসব দিকে খেলতে গেলে কি হয়, যদি উইন্টার টাইম থাকে আপনার অনেক আগে থেকে ওয়ার্ম আপ করতে হয়। ইংল্যান্ড ঠান্ডা থাকলে আমাদের দেশের প্লেয়ারদের খুব ডিফিকাল্ট হয়। তো এই ঠান্ডার সময়টা মেনটেন করাটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমরা সব সময় ইয়াং বয়সে বুঝি না। তো কি হয়, আরে না করে ফেলবো, কিংবা ক্যাপ্টেন হয়তো ডাক দিছে 1-2 বল আগে, ওয়ার্ম আপের ওই টাইম পায় না, এসে 2টা বল করে দিচ্ছে, বাসে কি হবে, ঠুস করে লেগে গেছে। খেলার সময় গরম থাকে, শরীর বোঝাও যায় না, পরে রিয়েলাইজ করে। তো এটা নিজেরও একটা দায়িত্ব থাকে। আবার অনেক সময় আছে এমনিতেই ইনজুরি হয়ে যায়, আবার অনেক সময় আছে সব মেনটেন করার পরেও ইনজুরিটা হয়, অনেক সময় আছে অতিরিক্ত, আবার অনেক সময় আছে যে করে নাই একদম, সে কারণে ইনজুরি হয়। আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে যে আমার কি দরকার ছিল কিনা, আমি কি ওইখানে এই প্রয়োজনীয়তাটা না চিন্তা করলেও পারতাম কিনা, সেইগুলো আপনি চিন্তা করতে পারেন। নট নেসেসারি লো কম খেলছে বেশি খেলছে, এখন আপনি কি ওখানে জেতার জন্যই গেছেন নাকি আপনার যারা রিজার্ভে আছে তাদেরকেও আপনি দেখতে গেছেন, সেটা হচ্ছে চিন্তার বিষয়। আপনার এটা চিন্তা না যে আপনার কে ইনজুর্ড হবে না হবে, আসলে যে কেউ যে কোনো মুহূর্তে ইনজুর্ড হতে পারে। নাহিদ রানা যদি একটা ক্যাচ ধরতে যেত, আঙ্গুলে লেগে আঙ্গুলটা ফেটে যেত, ইনজুর্ড হতে পারতো। মাঠে না থেকে ইনজিওর্ড, মাঠে না থেকেও ট্রেনিং করতে যে জিমে ডেডলিফট নিতে যে কোমরে লেগে গেছে, ইনজুরি মানে শেষ নাই, বাথরুমে পিছলা খেয়ে পড়ে গেছে, তাই না? সুইমিং করতে যে ঝাঁপ দিতে গেছে কিংবা পুলে নামতে যে মাথা ফেটে গেছে না মাইকেল ক্লার্কের, চিটাগংয়ে হয়েছে। তো মানে আপনি মিলিয়নস অফ ওয়ে আপনি ক্যান গেট ইনজুর্ড। তো এটা আসলে দোষ দেওয়ার কিছু নয় টিম ম্যানেজমেন্ট কিংবা ইসার। আপনার প্রথম কথা হচ্ছে যে আপনি নাহিদ রানাকে ওই ইয়েতে নিতে, মানে কি প্রয়োজনীয়তাটা ছিল যে সেই কারণে নিতে হয়েছে। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল, আমি খেলাবো,
আমি জানি না ও কোন কোন ফরম্যাট খেলছে, কোন ম্যাচে বল করছে। T20 আমি আসলে কিছু জানি না, বাট যেহেতু ওই জায়গায় 3টা ফরম্যাটই খেলছে মানে বাংলাদেশ টিম, তা আমার কি ওকে টেস্টে দরকার? এটা কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ? যদি না হয় আচ্ছা ঠিক আছে, যদি না নিলাম। ওয়ানডে আমার যদি মনে হয় যে হ্যাঁ এখানে পয়েন্টের বিষয় আছে, আমার ওকে লাগবেই লাগবে, ওকে তাইলে আমি খেলাবো ওকে, সেজন্য ওর প্রিপারেশন নিতে বলবো। আর T20-তে আমার কি ওকে খুবই দরকার এখন, যে এই টিম না হলে আমার চলবেই না, এই প্রয়োজনীয়তাগুলো হচ্ছে দেখাটা ইম্পর্টেন্ট। ফরগেট অ্যাবাউট আপনার রেজাল্ট অথবা আমার প্ল্যানটা কি, আমি কি ওই প্ল্যানটা নিয়ে চিন্তা করছি কিনা। আমি যেটা বললাম, আমরা সবসময় পপুলার ডিসিশন নিতে পছন্দ করি। আমরা যখনই হয়তো একটা ম্যাচ হেরে গেছি, তখনই প্রেশার যে না আমরা জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচ হেরে গেছি কিংবা আফগানিস্তানের সাথে একটা ম্যাচ হেরে গেছি, নেক্সট ম্যাচ আমাদের না জিতলে মিডিয়া ধুয়ে দিবে, তো আমাদের জিততেই হবে। ওই ডেসপারেশন যদি চলে আসে তখন হচ্ছে প্রবলেম। জিম্বাবুয়ে সিরিজ যখন টেস্ট ম্যাচটা অবশ্যই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না, বাট আপনি যদি ডিসিশন মেকিংয়ে থাকতেন বাংলাদেশের ওই ট্যুরের, নাইট রানা কি আপনি নিতেন ওই ট্যুরের যে কোনো ফরম্যাটে? যেহেতু এর আগে নাহিদ রানা যদি আমার টিমের এখন সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে থাকে, ওকে আমি অন্যভাবেই ইম্পর্টেন্স দেব, যেটা মিশেল স্টার পাই, যেটা জেমস অ্যান্ডারসনরা পাইতো, ব্রডরা পাইতো, জাসপ্রীত বুমরারা পাই, ডেল স্টেনরা পাইতো। ওদের প্রায়োরিটি আমি অন্য লেভেলের দেব। এটা তো আপনার টিম ম্যানেজমেন্ট, সিলেক্টর এবং আসলে কোচের দায়িত্ব যে আপনি কি ডিসিশনটা নিচ্ছেন। কারণ পেছন থেকে আপনারা অনেকেই অনেক পরামর্শ দিতে পারে, অনেকেই অনেক জোর করতে পারে, অনেকেই অনেক ফোর্সফুলি অনেক কিছু করতে পারে, বাট আলটিমেট ডিসিশনটা আপনার, কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর। কারণ আপনার ধরেন হাতে কয়েক রকমের অস্ত্র আছে, একটা তলোয়ার আছে, একটা পিস্তল আছে, একটা শর্টগান আছে, একটা AK-47 আছে, একটা ট্যাঙ্ক আছে, কিন্তু আপনার এগুলার রিপ্লেসমেন্ট আবার নাই। তো আমার যদি আজকে তলোয়ার দিয়ে যুদ্ধ করলেই চলে, তাহলে আমি ট্যাঙ্কটারে আর ইউজ করবো না, কিংবা আমার AK-47টা আর ইউজ করবো না। সেইভাবে আপনার চিন্তা করতে হবে। অন্যভাবে চিন্তা করলে আপনার আর সম্ভব না। যে ঠিক আছে এটা দিয়ে যদি আমি তলোয়ার দিয়ে যুদ্ধ করি, আমি মেবি একটা যুদ্ধে জয়ী হব, একটা যুদ্ধে হারবো, বাট আমার একটা যুদ্ধে হারলে সমস্যা নেই, কারণ আমার লস খুব একটা হচ্ছে না। কিন্তু আমি যদি দেখি যে আমার সবই এখানেই দিয়ে দিতে হবে, আর পরে যখন আমি ফাইট করতেছি ধরেন ফাইটার জেটের সাথে, কামান্ড ট্যাঙ্ক, যাদের অনেক কামান্ড ট্যাঙ্ক আছে, AK-47-এর অভাব নাই, তাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি, আর আমার একটাই AK-47 ছিল, সেটাও এখন গুলি নাই সেটাও এখন গুলি নাই, তাহলে তো আমি পারবো না। তো জিনিসগুলো আমাদের ওইটাই চিন্তা করতে হবে। মানে আমি আরও প্রিসাইসলি জানতে চাই, নাইট রানার জিম্বাবুয়ে সিরিজে খেলতে যাওয়াটা মানে ইনজুরির ক্ষেত্রে শিয়ার ব্যাড লাক নাকি একটা অপ্রয়োজনীয় একটা কম্বিনেশন অফ বোথ। বা নাহিদ রানা যদি মনে করতো যে না আমার আর কিছু ম্যাচ খেলার দরকার, কিংবা টিম ম্যানেজমেন্ট মনে করতো যে যেহেতু ছেলেটা অনেক ইয়াং, ও ঠিক আছে আরও একটা দুইটা ম্যাচ খেলুক টিমের সাথে থাকলে। কারণ বাংলাদেশের ক্রিকেটের কালচারটা যেটা, আপনি দেশে থাকলে ওই ট্রেনিংটাও কখনোই পাইতো না, যেটা ন্যাশনাল টিমের সাথে থাকলে পাই। এইটা একটা দুর্ভাগ্যজনক। হ্যাঁ, অনেক ইনজিওর্ড প্লেয়ারকে, আপনার সময়ও ইনজিওর্ড প্লেয়ার কিন্তু টিমের সঙ্গে গেছে শুধু রিহ্যাব করার জন্য। হ্যাঁ, তো ওই যে ওই মেনটেনেন্সটার অভাব আছে। তো এই কারণে যেটা হচ্ছে যে টিমের সাথে থাকলে অ্যাটলিস্ট সবসময় একটা প্ল্যানের অংশ থাকে, মেন্টালিও একটা জায়গায় থাকে, তো স্বাভাবিকভাবেই সেটা যেতে পারতো। মেবি দুইটা ম্যাচ আরও কম খেলতে পারতো, ওয়ানডেটা না খেলতে পারতো, শুধু T20 খেলতে পারতো, কিংবা মেবি শুধু দুইটা ওয়ানডে খেলতে পারতো, তারপরে চলে আসতে পারতো, টেস্ট ম্যাচ থাকতো ওয়ানডের সময় হয়তো। বাট এগুলো হয়ে যাওয়ার পরে আসলে বলাটা ইজি। তো আমি যেটা বললাম যে আপনার প্রথমে আগে চিন্তা করতে হবে। ধরেন এখন আমি অস্ট্রেলিয়া পাঠাচ্ছি, এখানে আমার যা আছে, যেখানে আছে মাটির নিচে, আকাশ থেকে, পাহাড় থেকে সব করে এক জায়গায় জড়ো করে আমার সব অস্ত্র আমি এখন দিব সাপ্লাই। এটা ঠিক আছে, আমি ওয়ার্ল্ড কাপ খেলবো যখন, এশিয়া কাপ খেলবো যখন, বড় কোনো টুর্নামেন্ট যখন খেলবো, আমার এগুলো দিতে হবে, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো। বাট যে কোনো বায়োল্যাটারাল সিরিজ আমি কি আমার সব অস্ত্র দিব কিনা, আমার সব অস্ত্র দেওয়ার দরকার আছে কিনা। কারণ আপনি তো ধরেন একটা প্লেয়ারকে তৈরি করতে গেলেও শুধু সারাক্ষণই একদম একটা টিমের সাথেই খেলায় যে ওকে তৈরি করবেন তাও হবে না, ওরও এক্সপিরিয়েন্স দরকার আছে অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে খেলার, ইন্ডিয়ার মতো টিমের সাথে খেলার। তাহলে তো ও বুঝবে যে ওর লেভেলটা কই। তো আপনার ওই প্রতিটা বায়োল্যাটারাল সিরিজেই আপনার এই প্ল্যানগুলো নিয়ে আগাতে হবে। আর যখন বড় আসবে আপনি এই যে সব ঢেলে দিবেন। ধরেন আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপে দুইটা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন, ইভেন শ্রীলঙ্কার সাথে, কিংবা আপনি সর্বোচ্চ শক্তি দিয়ে দিবেন, কিন্তু শ্রীলঙ্কার সাথে ওয়ানডেতে কি আপনার সর্বশক্তি দরকার আছে? মেবি আপনি সিরিজ হারবেন, তাও আপনার দরকার নাই সর্বশক্তি, কিংবা T20 কিংবা অন্য দেশের সাথে। আপনি যেটা হোমে তো আমরা সবসময় করতে পারি, একটা প্লেয়ারকে আমরা প্রতি সিরিজে তৈরি করতে পারি হোমে।
কারণ হোমে আমরা অনেক ভালো টিম, আর যেভাবে পিচ টিচ তৈরি হয় ইয়ে হয়, আমাদের সাথে যে কারো জেতায় কষ্ট। প্লাস হচ্ছে কি অন্য যে টিমটা আসে ওরাও ওদের ওরকম টিমই পাঠায় যে যাদেরকে তৈরি করার জন্য ভবিষ্যতে। মানে এমন না, আপনি যদি দেখেন, আপনি লাস্ট কয়টা টিম দেখবেন যে বাংলাদেশে আসছে, মানে সাবকন্টিনেন্ট বাদ দিলে ইংল্যান্ড আসুক, অস্ট্রেলিয়া আসুক, ইয়ে আসুক, কয়টা টিম আসছে, ফুল টিম আসছে, একদম ফুল স্ট্রেংথ টিম পাঠায়। তো ওখানে আপনি সুযোগটা নিতে পারেন। নাম্বার অফ ম্যাচেস তো বেড়ে গেছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ওইগুলো মেনটেন করা অনেক জরুরি, ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা হয়। বাট অস্ট্রেলিয়া ট্যুর বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, মানে এই ট্যুরটা স্পেশালি স্বপ্নের মতো। সাকিব আল হাসান কি খেলতে পারতো, মানে যদি সবকিছু ঠিকঠাক থাকতো? এখন বাংলাদেশ সারা জীবনে একটা টেস্টে জিতছে অস্ট্রেলিয়ার সাথে, সেটা তো ম্যান অফ দ্য ম্যাচ। তো আমি সুমন ভাইয়ের ফোন দিয়ে বললাম যে দেখেন একটা ম্যাচে জিতছে, হাবিবুল সেটা তো- বাশার। হ্যাঁ হাবিবুল বাশারকে, যে একটা ম্যাচে জিতছে, তা নিয়ে নেবেন নাকি চান্স একটা, মজা করে আর কি। তা হেসে দিছে আর কি। তারপরে এই আমরাও জিতছি, আরে মিয়া ওয়ান ডে না, ওয়ান ডেতে তো কতই জিতছে আমরা, টেস্টের কথা বলেন, একটাই জিতছে আর কি। না বাট এটা বড় চ্যালেঞ্জের একটা জায়গা বাংলাদেশ ক্রিকেটের জন্য না, বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য অস্ট্রেলিয়াতে যে খেলতে পারে না। কারণ আমি যদি দেখি যে আমি 6 সালে ডেবিউ হয়েছে, 23 সাল পর্যন্ত খেলছি, তার ভেতরে অস্ট্রেলিয়াতে আমরা বায়োল্যাটারাল কোনো সিরিজ খেলিনি। সেই দিক থেকে একটা বড় ইয়ে। 2027 ওয়ার্ল্ড কাপ, মানে রিয়েলিস্টিক্যালি বলেন যে আপনার চান্স আছে, সম্ভাবনা দেখেন? আমার চান্স আছে কিংবা সম্ভাবনা আছে কিনা এটা জানি না, বাট দলে আমার প্রয়োজনীয়তা আছে এটা আমি জানি, এটা আমি বলতে পারি। মানে এই কনফিডেন্সটা আছে? হ্যাঁ হ্যাঁ, 100%। এটা তো আমি মানে দেখতেছি যে দলে আমার প্রয়োজনীয়তা আছে। আমার বাংলাদেশ মানে আমার বাংলাদেশ টিমের দরকার আছে কিনা এটা ইয়ে না, বাংলাদেশ টিমে আমার দরকার আছে, এটা আমি বুঝতেছি। অ্যাটলিস্ট 27 ওয়ার্ল্ড কাপ কিংবা ওডিআই ফরম্যাট। হাবিবুল বাশার চিফ সিলেক্টরের সঙ্গে কথা হয়, পলিসি মেকার কারোর সঙ্গে কথা হয়? মানে না। আমি কিছুদিন আগে এই আপনি এলপিএল খেলার সময় বিভিন্ন বিডি ক্রিক টাইম, ক্রিক ফ্রেন্ডজি, অনেকগুলো আপনি ইন্টারভিউ দেখলাম, আপনি খুব কনফিডেন্টলি বলছেন যে এই যে কোনো দিন ডিসেম্বরের মধ্যে তো অবশ্যই না মানে দেশে এটা তো যাবেন। বিষয়টা তো আসলে যে কোনো দিন আমার বলার সবচেয়ে বড় রিজনটা কি, আমার তো ঝামেলাটা আসলে নাই। অফিসিয়ালি যদি আমি দেখি, আমার তো আসলে ঝামেলা আমি দেখি না যাওয়ার। এখন কেন আমি যেতে পারছি না সেটা আবার আর একটা বড় প্রশ্ন। এর একটা বড় রিজন হচ্ছে আমি চাই গ্যারান্টিড সেফটি সিকিউরিটি, সেটা আমি চাইতেই পারি একজন নাগরিক হিসেবে, এবং এটা সরকারের দায়িত্ব আমাকে সেই সেফটি অ্যান্ড সিকিউরিটিটা এনশিওর করা। মানে একটা সরকার যখন গঠন হয়, এটাতে ধরেন 51% মানুষ আপনাকে ভোট দিবে, বাট 49% মানুষ কিন্তু আপনাকে ভোট দিবে না। দ্যাট ডাজেন্ট মিন আপনি শুধু 51%-এর রিপ্রেজেন্টেটিভ, আপনি কিন্তু পুরো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ কিংবা পুরো 100% মানুষের রিপ্রেজেন্টেটিভ আপনার এলাকার। আপনার যে এলাকা থেকে আপনি নির্বাচন করছেন কিংবা আপনি যদি গভর্নমেন্ট ফর্ম করেন, তাহলে পুরো দেশের রিপ্রেজেন্টেশন আপনার হাতে। তো আপনার এটা দায়িত্ব, যে আপনি ভোট দিচ্ছেন সেও আপনার দায়িত্বে, যে ভোট দেয় নাই সেও আপনার দায়িত্বে। তো সেটা তো আমি এনশিওর করতে চাবই। তো সেই জায়গা থেকে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, যদি ওরকম ফলপ্রসূ কোনো আশানুরূপ কোনো ইয়ে আমি পাইনি, এখনো উত্তর পাইনি, সে রিজনটা আমার কাছে নেই। এই প্রশ্নটা আসলে করতে হবে তাদের কাছে, যে কেন সে পারছে না। এখন আমি যদি বলি, আমি কোনো বাধা দেখি না প্রথমত যাওয়ার, কিন্তু তারপরেও আইনগতভাবে একটা জায়গায় এখনও আমার কাছে মনে হয়, একটা না দুইটা জায়গায় আমি এখনও আমার ইয়ে আছে, বাধা আছে। সেটা হচ্ছে 2টা কেস এখনও আছে রানিং, একটা মার্ডার কেস, একটা হচ্ছে দুদকের কেস। তো 2টা কেসেরই যেমন, মানে যদি দুদকের কেসটা বলি, অন্য 14 জনই দেশে আছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ব্যবসা করুক, চাকরি করুক, যাই করুক, তাদের নর্মাল লাইফে আছে, কোনো সেই প্রবলেম। স্কোয়াডের 15 মেম্বার, আমি হচ্ছে 15 নাম্বার মানুষ, কিন্তু আমার জন্য এটা আবার সমস্যা। আরেকটা আছে মার্ডার কেস, এইটা নিয়ে তো যে কেউ শুনে আর হাসে, এবং আমি শিওর যে গভর্নমেন্টেরও ইয়ে আছে এবং তাদের রুলসও আছে, এবং সেই রুলসে আমি অ্যাপ্লিকেশনও করে রাখছি। নতুনভাবে তারা ইয়ে করছে যে যদি কেউ না সম্পৃক্ততা থাকে, যদি অ্যাপ্লিকেশন করে এবং প্রমাণ না পায়, অব্যাহতি দিয়ে দেওয়া হবে কিংবা তার নাম কেটে দেওয়া হবে ওই কেস থেকে। তো এটা ধরেন 2, 4, 5, 7 দিনের ব্যাপার। আপনি 2 বছর ধরে যদি তদন্ত করেন আর কিছুই না পেয়ে থাকেন,
ভেরি রেয়ার চান্স যে আপনি আর কিছু পাবেন। কিন্তু সাম্প্রতিক একটা ডেভেলপমেন্ট আছে যে আপনার রাজনৈতিক দলের নেতা যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বলছেন ডিসেম্বরে দেশে আসবেন, এই নিয়ে দেশে একটা আনরেস্ট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কি আপনার মনে হয় যে সরকার আপনাকে সবুজ সংকেত দেবে? বিকজ সাকিব আল হাসান ইজ এ বিগ নেম। এখন এটা তো সরকার চিন্তা করবে। এখন সরকার যদি আমাকে সেফটি সিকিউরিটি দেয়, এমন তো না যে মানে আমাদের দলের সবাই দেশের বাইরে আছে, মানে লক্ষ লক্ষ কোটি কোটি বলতে পারেন মানুষ আছে দেশে। আপনি দেশের বাইরে কতজন মানুষ আছে আপনি মনে করেন? কতজন নেতাকর্মী আছে দেশের বাইরে? 10,000, 20,000, 50,000, 1 লাখ, এর বেশি তো নাই। এটা তো আমি মনে করি। বাট যারা আছে তারা কি আছে না? মানে সমস্যা শুধু আমার দিক থেকে, মানে আমি গেলেই সমস্যা। মানে আমার কাছে এই জিনিসটাই মনে হচ্ছে। এটা এখন হতে পারে যে আমার পজিশনের কারণে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, যে এই সুযোগটা নিতে যাচ্ছে না। বাট সব কিছুরই সমাধান আছে আমি ফিল করি এটা, এবং আলোচনার মাধ্যমেই সম্ভব। বাট আলোচনা না করলে তো আসলে সম্ভব না। মানে আপনার এই যে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কনফিডেন্সের সঙ্গে কি আপনার নেত্রী? না, আমি তো বলতেছি না যে আমার ডিসেম্বরে যাইতে হবে। আমি তো যে কোনো দিন, আমি বলতেছি যে আমাকে যদি কালকে বলা যায় হ্যাঁ ঠিক আছে আসেন, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেন, সব কিছু আমার করতে রাজি আছি। বাট ওই সেফটি অ্যান্ড সিকিউরিটিটা তো দিতে হবে। যদি এরকম তো দেখছি যে আমরা কোনো যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, হত্যা মামলা ছিল, যেমন আপনার সাবেক স্পিকার, তাকে অ্যারেস্ট করা হলো, পরদিনই তিনি জামিন পেয়ে গেলেন। এরকম কোনো প্রসিডিউর যদি হয়, মানে সেটাও আমার জানতে হবে। আমি তো আসলে এগুলোতে খুব বেশি এক্সপার্ট না, আমি জানিও না। মানে আপনি 1-2 দিন জেলে থাকা নিয়ে বেশি আপত্তি? না না, জেলে থাকা না থাকার বিষয় হচ্ছে, প্রথমত হচ্ছে যে আমি যে 2 বছর কিংবা 2 বছরের উপরে দেশের বাইরে থাকলাম, এটাই কেন থাকলাম, এটা আমার কেন থাকতে হবে? আমি ওই প্রসঙ্গে আসেন, এটা কি এক ধরনের এটা নির্বাসনের মতো? এটাই তো একটা বড় শাস্তি। প্রথমত একটা যে আপনি যদি কোনো অপরাধ না করেন আর এই 2 বছর দেশে আসতে পারতেছেন না, এটাই তো একটা বড় শাস্তি। তো এটা তো জাস্টিস হলো না। সবার আগে যদি বাংলাদেশই হয়, এটা কি সবার আগে বাংলাদেশ হলো নাকি? আমি বুঝি না। বলা আর করার ভেতরে পার্থক্য আছে। রাজনৈতিক প্রশ্ন করে কোনো রিগ্রেট হয় না আপনাদের? যেটা অনেকের প্রশ্ন যে ওই রেজিম 15 বছর, বিশেষ করে 24 জুলাই আগস্ট, আমরা অনেক ঘটনা অনেকভাবে অনেকে অনেক রকম ব্যাখ্যা দেয়। বাট সাকিব আল হাসান তো শুধু একজন রাজনীতিবিদ না, একজন ক্রিকেটার। আপনি রাজনীতিবিদ হওয়ার আগে মানুষের কাছে অনেক পপুলার একজন বড় চরিত্র। ওই কনটেক্সটে বা ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার মনে হয় যে থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্টলি হ্যান্ডেলড? হ্যাঁ, এগুলো তো 100%। প্রথম কথা হচ্ছে, প্রতিটা মানুষের জীবন তার এবং তার ফ্যামিলির কাছে সব থেকে মূল্যবান। বাইরের মানুষ রিয়েলাইজ করবে না। আপনি মারা গেলে আমার কিছু আসবে যাবে না, আমি মারা গেলেও আপনার কিছু আসবে যাবে না। আপনি হয়তো বলবেন যে আহারে ভালো মানুষ ছিল, কিংবা আহারে খারাপ মানুষ ছিল, তারপরেও ইন্নালিল্লাহি বলবেন। আমিও হয়তো আপনার না ঠিক আছে ইন্নালিল্লাহি একটা সমবেদনা মেসেজ আপনার আত্মীয় স্বজন কাউকে দিব, যে স্টে স্ট্রং, মে আল্লাহ ব্লেস হিম জান্নাহ, অথবা এই টাইপের কিছু। এখন কাস্টমাইজ থাকে, হ্যাঁ এআই দিয়ে করা যায়। বাট মানে এইটুকুই তো, এর বেশি কিছু তো না। কিন্তু যে ফ্যামিলির ছেলে মেয়ে বাপ মা বাচ্চা যেই মারা যায়, তাদের ফ্যামিলির উপরে কি যায়? যে মারা গেছে সে তো মারাই গেল আসলে। বাট যদি সে একজন উপার্জনকারী হয় ওই ফ্যামিলির একমাত্র, বাকিদের কি একটা অবস্থা? তো এরকমভাবে চিন্তা করলে আসলে খুবই মর্মান্তিক। প্রতিটা লাইফ ইম্পর্টেন্ট এবং ইকুয়ালি ইম্পর্টেন্ট। নট নেসেসারিলি যে এই ফ্যামিলি মানে এরকম হ্যাঁ মানে জমিদারি ফ্যামিলি, এরকম বংশের ফ্যামিলি, কিংবা এর ফ্যামিলিতে কিছু নাই, মোর অর লেস প্রতিটা ইকুয়াল। প্রতিটা মানুষের লাইফের অনেক বড় দাম আছে, এবং সবার সেম, যার যার জায়গা থেকে সেম রেসপন্সিবিলিটি কিংবা সেম ধরনের মানদণ্ড থাকা উচিত। তো সেই জায়গা থেকে খুবই মর্মান্তিক বিষয়টা যেটা হয়েছে। কুড হ্যাভ হ্যান্ডেল বেটার, অবশ্যই বেটার করে হ্যান্ডেল করা যেত। বাট একটা মানুষ সবসময় যে ভালো ডিসিশন নিতে পারবে তা না। আমি যদি একটা টিমের ক্যাপ্টেন হই, সবসময় আমার ডিসিশন ভালো হবে না, ভালো হয় খারাপ হয়। মানুষের কেউই পারফেক্ট না, নো ওয়ান ইজ পারফেক্ট। সবারই ভালো আছে খারাপ আছে। রিয়েলাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কি মর্মাহত, আমি কি না এরকম না হলে এরকম হলে ভালো হতো, এগুলো রিয়েলাইজেশন আমার আছে কিনা সেটা যদি বলেন, আমার আছে অবশ্যই। অনেক ভালোভাবে হয়তো হ্যান্ডেলড হতো। আমার প্রবলেমটা যেটা ছিল যে আমি 2 মাস ধরে দেশের বাইরে ছিলাম।
আমি আমারটা বলি, দলগত জিনিসটা আমার পক্ষে বলাটা ডিফিকাল্ট, কারণ আমি মানে ডিসিশন মেকিংয়ের পার্ট কখনোই ছিলাম না। আর খুবই সামান্য টাইম, ওরকম কখনো সুযোগও হয় নাই কথা বলার, বোঝার দলের ফিলোসফি কিংবা ইয়া। এখন মেবি আরও বেশি জানি এই 2 বছর 2.5 বছর। কিন্তু ওই সময়টা আমার ধ্যান জ্ঞান সবই ছিল ক্রিকেট খেলতেছি কানাডার মতো একটা জায়গায়, অপোজিট টাইম জোন, অপোজিট সব কিছু। এখান থেকে আসলে পুরো জিনিসটা রিয়েলাইজ করাটা খুব ডিফিকাল্ট। এখন যখন আস্তে আস্তে অনেক কিছু দেখি, আমার কাছে জিনিসগুলো অনেক মানে কষ্টদায়ক মনে হয় যে এরকম সিচুয়েশনও ক্রিয়েট হয়েছে বাংলাদেশে। কারণ আমি তো দেখি না, আমার তো লাইফ টাইমে আমি এই জিনিসটা দেখিনি, আর ওটাও দেখার সুযোগ হয় না আলটিমেটলি। আমার পক্ষে পুরোটা সিচুয়েশনের সাথে নিজেকে সম্পৃক্ত করা খুবই ডিফিকাল্ট ছিল ওই সময়, কারণ আমি বুঝতেছি না তো যে আসলে কি ঘটতেছে। ইন্টারনেট বন্ধ, মানুষ নাকি মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছে না, রিয়েল ঘটনা বোঝা যাচ্ছে না। মেবি 3 দিন 4 দিন আগে ঘটে গেছে, ওই দিন ঠান্ডা আছে, আমি হয়তো বুঝতেই পারতেছি না যে আসলে 2 দিন আগে কি হয়েছে কিংবা 2 দিন পরে কি ঘটতে যাচ্ছে। কারণ অনেক ডিফিকাল্ট, আপনি কোনোভাবে রিয়েলাইজ করবেন, এবং আপনি যখন ওই জিনিসটার সাথে সম্পৃক্ত না, খুব বেশি ডিফিকাল্ট। এখন আমি কি বুঝবো যে ফিফার ইসে কি হচ্ছে কিংবা ব্রাজিল আর্জেন্টিনা টিমের ফেডারেশনে কি হচ্ছে? অসম্ভব ব্যাপার, তাই না? অসম্ভব ব্যাপার আপনার বোঝা। ঠিক আছে, যদিও আমি পার্ট অফ দ্য গভর্নমেন্ট ছিলাম, আমার আরও অনেক বেশি দরকার ছিল, সেগুলো তো আমি বলি না যে দরকার ছিল না, অবশ্যই দরকার ছিল। আরও বেশি সম্পৃক্ততা থাকলে, আরও বেশি বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারলে, মেবি আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি দেশে থাকতাম, আমি যদি যে কথা বলতে পারতাম, মেবি আরও অনেক ভালোভাবে হ্যান্ডেল করা যেত। এটা হচ্ছে আমার রিয়েলাইজেশন, আমি মনে করি। কারণ আমি আপনার সাথে সোফাতেও বসতে পারবো, তখন যারা মেবি আন্দোলন করছে তাদের সাথে যে আমি রাস্তায় বসতে পারতাম। আমার কাছে মনে হয়েছে দ্যাটস হোয়াট আই ফিল, দ্যাটলিস্ট যে কথা বলার, আমি সব কিছুর সমাধান ফিল করি হচ্ছে আলোচনা। এই কারণে আমি এখনও সরকারের সাথে যোগাযোগ করতে চাই, কিংবা এই কারণে আমি করি, কি বলে, যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তাদের সাথেও যোগাযোগ করছি, এখনও যোগাযোগ করার ট্রাই করি। নট নেসেসারিলি আমি তাদের ফরে, তাদের পক্ষে কিংবা তাদের মতামতের সাথে একমত, তা না। বাট আমি মনে করি যে আপনি আলোচনা করলেই একটা সমাধান পাবেন। ধরেন এখন আপনি আমার সাথে যদি তারা কথা না বলে, আমি বুঝবো কীভাবে যে আসলে প্রক্রিয়াটা কি? আপনি যখন আমার সাথে আলোচনা করবেন, তখন আপনি হয়তো 2-1টা অপশন দিবেন, আমি 2-1টা অপশন আলোচনা করবো আপনার সাথে, মেবি একটা সমাধান হলেও হতে পারে। তারপরে যদি না হয়, আলোচনার পরেও তো সবসময় হয় না, কারণ ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নিয়ে সারা পৃথিবী আলোচনা করতেছে, সমাধান হচ্ছে না, নাই হইতে পারে। কিন্তু আলোচনা তো একটা ওয়ে, সমাধানের সব থেকে বড় ওয়ে হচ্ছে আলোচনা। তো সেটা যদি না হয়, সেটা তো আসলে খুব ডিফিকাল্ট, তাহলে খুব ডিফিকাল্ট। বাট আমি যেটা বললাম, ওইখানে যে ছোট বাচ্চা মারা গেছে, যে বয়স্ক মানুষটা মারা গেছে, যে ফুটপাতের লোকটা মারা গেছে, যে নিরীহ একটা মানুষ মারা গেছে, যে একটা রাজনীতিবিদ মারা গেছে, যে একটা পুলিশ মারা গেছে, অন্যান্য বাহিনী যদি কেউ মারাতে থাকে, প্রতিটা মানুষের জীবন ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখানে কোনো মানে দ্বিমত পোষণ করার কারো কোনো রিজন নেই, এটাতে কেউ দ্বিমত পোষণ করবে বলে আমার মনে হয় না। অ্যাটলিস্ট আমি আমার জায়গা থেকে বলতে পারি এটাতে কোনো দ্বিমত আমার নাই। সেটা কেউ ওই আন্দোলনের পক্ষেই হোক বিপক্ষেই হোক, এটার ভায়োলেন্স হইতে পারে না। মানে আপনি তো অনেকবারই বললেন আমার বয়স, আসলে আমার বয়স হয়ে গেছে, মানে ওই জিনিসটা আমার সবচেয়ে খারাপ লাগে, ভায়োলেন্স। যুদ্ধক্ষেত্রে মানুষের মৃত্যু, কিন্তু আমরা কি জাতিগতভাবে ভায়োলেন্ট হয়ে গেলাম কিনা? আমি সামহাউ ফিল করি যে আমরা ওয়ান অফ দি ফিউ কান্ট্রি যারা হচ্ছে যে নিজেরা মিলে নিজেদের দেশের ক্ষতি করার জন্যে ব্যস্ত থাকে সামহাউ। এটা পরিস্থিতিগত কারণে, অন্যদের ইনফ্লুয়েন্সে কিংবা অন্যভাবে পরিস্থিতিগত কারণে আমরা আমাদের নিজেদের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকি। পৃথিবীর আর কোনো দেশ নিজেদের ক্ষতি করার জন্য অ্যাটলিস্ট খুব কম ব্যস্ত থাকে বলে আমার মনে হয়। অন্য দেশের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকতে পারে, কিন্তু নিজেদের ক্ষতি করার জন্য খুব কম দেশ মেবি ব্যস্ত থাকে। আর যাই হোক, অ্যাটলিস্ট তারা আলোচনা করে। আমাদের এই একটা বড় সমস্যা, আলোচনা। এখন আপনি ধরেন, মানে আমি যে এটা এখন ফিল করতেছি, আমি তো আসলে ধরেন আপনি বলতে পারেন যে আগে তো মানে পাওয়ারেই ছিলাম কিংবা গভর্নমেন্টের ফরেই ছিলাম, আমার আমি উল্টা পাশের চেয়ারটাতে বসিনি, আমি ওটা বুঝিনি। এখন আমি যেটা ফিল করি, আমি যেটা বললাম আগে, আপনাকে যদি 49% মানুষ ভোট নাও দেয়, সাপোর্ট নাও করে, আপনি তাদেরও রিপ্রেজেন্টেটিভ, তাদের জন্যও আপনার দরজাটা খোলা থাকতে হবে। আপনি এটা কখনোই করতে পারবেন না যে তাদের জন্য বন্ধ দরজা। ভাই, সেই দরজা তো গত 15 বছর বন্ধই ছিল। সেটা আমি বলতেছি, যদি সেটা তারা ফিল করে থাকে, আমি তাদের প্রতি সিম্প্যাথাইজড যে তারা এটা ফিল করছে।
কিন্তু তারা এটা ফিল করার পরে যদি তারা আবার সেম কাজটা করে, সেটাও আবার আমি মনে করি যে রাইট না। মানে আমি যদি এখন ফিল করি যে আমি সাথে যেটা হচ্ছে এটা রাইট না, কিন্তু আমি আসার পরে আমি আবার সেম কাজটা করি, সেটাও রাইট না। আমি তো অ্যাটলিস্ট আমার এই রিয়েলাইজেশনটা থাকতে হবে যে আমার সাথে খারাপ হয়েছে, দ্যাট ডাজেন্ট মিন যে ইসের সাথেও আমি যখন এই সুযোগটা পাবো আমিও তাদের সাথে খারাপ করব। প্রধানমন্ত্রী তো একটা বক্তব্যে সে বলছেই যে সে চাইলে অনেক কিছু করার ক্ষমতা রাখে, বাট সেটা বিশ্বাসী না। আমিও এটা বিশ্বাস করতে চাই, কিন্তু তার প্রমাণের জন্য আমি চাই যে আমার সাথে অন্তত জিনিসটা হোক। শুরু তো করতে হবে কাউকে না কাউকে, কোথাও না কোথাও। আপনি যদি আলটিমেটলি আসলে বাংলাদেশেরই ভালো চান, আপনি ভালো চান, আমি ভালো চাই, এখন যে দেশের প্রধানমন্ত্রী আছে সে ভালো চায়, অপোজিশন লিডার যে আছে সে ভালো চায়, তাহলে তো সবার চিন্তা তো এক। আপনার 4 ক্যাপ্টেনের যদি একই চিন্তা থাকে, আপনার মেবি ওয়েটা ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু চিন্তাটা তো এক আলটিমেটলি। কিন্তু আমার দলটাকে জিততে হবে বেশি ম্যাচ। আপনি জিতেন, সবাই তাই চাই। এখানে আমেরিকাও সমস্যা এখানেই বোধ হয়। সমস্যা কি এখানে? মানে আপনার কি মনে হয়? আপনার আমি বাংলাদেশের সমস্যাটা আমার কাছে মনে হয় যে আমি ক্ষমতায় থাকলে দেশ ভালো, আমি বিরোধী দলে থাকলে দেশ ভালো। এই কারণে আমার কাছে মনে হয় যে এই ডিসিশনটা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত সব সময়। জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত, লেট দেম ডিসাইড। মানে আমি ভালো করলাম না খারাপ করলাম, এটা মানুষ আমাকে সার্টিফিকেট দিবে। আমি আসলে নিজেকে সার্টিফিকেট দেওয়ার কেউ না। হ্যাঁ, সেটা তো সবাই আপনার পক্ষে যাবে না, কিন্তু বেশিরভাগ মানুষ যদি আপনার ফরে যায় তার মানে আপনি ইউ ডিড ওয়েল। বেশিরভাগ মানুষ যদি আপনার ফরে না যায় তার মানে হচ্ছে আপনার আরো ভালো কাজ করতে হবে। মানে আমি খুব সিম্পল ভাবে দেখি, আমি ক্রিকেট খেলছি সারা জীবন, দেখেন আমার চিন্তা ভাবনা অত বেশি আসে না। আমি খুব সিম্পল ভাবে চিন্তা করতে পছন্দ করি যে আমার সার্ভিস, আমি একটা টাইম পর্যন্ত আমার সার্ভিসের দায়িত্বে ছিল, আমি সার্ভিসটা দিয়েছি। পিপুল উইল জাজ যে আমি ভালো করছি না খারাপ করছি, আমি বেটার ছিলাম না খারাপ ছিলাম, আমি আরো দিতে পারতাম কি দিতে পারতাম না, সব কিছুই তাদের হাতে আলটিমেটলি। সো আমি বিশ্বাস করি তাদেরই এই ডিসিশনটা নেওয়া উচিত। এখন ওই প্রক্রিয়াটাও আমাদের ঠিক করতে হবে, বাট ওইটা করবে কারা? যারা ডিসিশন মেকার তাদেরই তো করতে হবে সামহাও। বাট আমার একটা জিনিস অবাক লাগে কি জানেন, বাংলাদেশ ক্রিকেটের আপনাদের অনেক আগের জেনারেশন থেকে চিনি, তখন ক্রিকেট খেলতেন এলিটরা। এলিটরা কখনো রাজনীতির সঙ্গে সেভাবে সম্পৃক্ত ছিলেন না, যারা স্পেশালি ক্রিকেট খেলতেন। আমি কোনো ক্রিকেটারকে দেখিনি যে তারা আওয়ামী লীগ সমর্থক, সিরিয়াসলি। এবং মাশরাফি যখন 18 সালে নির্বাচন করলেন, আপনি হলেন, আমি একটু সারপ্রাইজ ছিলাম যে আপনারা রাজনৈতিক মতাদর্শের সঙ্গে অ্যালাইন্ড হলেন কি কারণে। মানে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। আপনারা কি মানে ওইটা একটা ডিফারেন্ট চিন্তা যে রাজনৈতিক মতাদর্শের সাথে অ্যালাইন্ড হয়েই আপনার কাজ করতে হবে সবসময়। ইউ ক্যান হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন বাট স্টিল বি ইন দ্য সেম টিম। মানে আমার প্ল্যানের সাথে মুশফিক ভাইয়ের প্ল্যান, তামিমের প্ল্যান, মাশরাফি ভাইয়ের প্ল্যান, রিয়াদ ভাইয়ের প্ল্যান, লিটনের প্ল্যান, শান্তর প্ল্যানের মিল থাকবে না। তার মানে এই না তো যে আমরা ডিফারেন্ট টিমে খেলতেছি। লক্ষ্যটা একই থাকবে, লক্ষ্য এক, কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ ইন দেয়ার থিওরি, দেয়ার প্ল্যান, দেয়ার চিন্তাধারা। সব কিছু আপনার সবসময় থাকবে না অ্যালাইন। অনেক কিছুতে আমি অ্যাগ্রি করবো, অনেক কিছুতে আমি করবো না। কারণ আপনার যদি সবাই থাকে যে একই মতাদর্শের, একই চিন্তা, তাহলে তো আপনি ডিফারেন্ট ওপিনিয়নই পাচ্ছেন না। অপোজিশনই নেই। হ্যাঁ, মানে এটা বলতেছি না, অপোজিশন তো আপনার একটা আছেই। আপনার দলের ভেতর আপনার অপোজিশন লাগবে, যারা আপনাকে ডিফারেন্ট পার্সপেক্টিভ দিবে। তো আমরা ধরেন যখন একটা টিম সিলেকশন মিটিং করি কিংবা টিম মিটিং করি, ও বলে না যে এই প্লেয়ারটার এইখানে দুর্বলতা আছে, আমরা যদি এইভাবে খেলি ভালো হবে। আরেকজন প্লেয়ার বললো যে না, আমার কাছে মনে হয় এইভাবে না হয়ে যদি এইভাবে যাই আমাদের বেটার চিন্তা আছে, বেটার ভাবে চান্স আছে সাকসেসফুল হওয়ার। সিলেক্টর চিন্তা করতেছে এই 4টা পেস বলার হলে আমার জন্য ভালো হয়, এই স্পিন কম্বিনেশন দরকার, আমার এই একটা বেশি ব্যাটসম্যান লাগবে কিংবা এই সিরিজে একটা কম ব্যাটসম্যান লাগবে, এই রিজন। আমি ফিল করতেছি না আমার টিমে এই জিনিসটা দরকার, কোচ ফিল করতেছে না আমার টিমে এই জিনিসটা দরকার, কিন্তু দিন শেষে যখন সব শেষ হয়ে যাচ্ছে আমরা একটা জায়গায়, নট নেসেসারিলি আমি আমার আইডিয়াটা তাদেরকে বুঝাইতে পারছি, কিন্তু দিন শেষে আমরা একটা দল। দ্যাট ডাজন্ট মিন যে আমার তাদের সব প্ল্যান কিংবা ইসের সাথে আমি সব অ্যাগ্রি করে আছি। মানে আমি যদি ধরে নেই যে আপনার বা মাশরাফির গোল ছিল যে দেশের ভালো করা, ডেফিনেটলি আপনার এলাকার উন্নয়ন। শ্রীলঙ্কার অনেক খেলোয়াড় রাজনীতি জড়িয়েছেন, অল ফেইল্ড ব্যাডলি। কিন্তু একজন মানুষ, ইমরান খান পাকিস্তানের, তিনি দেশের ভালো চেয়েছেন, মায়ের জন্য ক্যান্সার হসপিটাল করেছেন,
দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার কি মনে হয় যে এই জায়গায় খেলোয়াড় রাজনীতি এই জায়গাটা ইমরান খান প্রবাবলি আউট অফ দ্য ওয়ার্ল্ড একজন পার্সোনালিটি? হ্যাঁ, সে আসলে মানে ধরেন আজকে যদি মাশরাফি ভাই কিংবা আমি একটা ওয়ার্ল্ড কাপ জিততাম, আমরা মেবি ওই লেভেলে চলে যেতে পারতাম। আই ডোন্ট নো বাংলাদেশের পার্সপেক্টিভে হতো কিনা, বাট ওই সময় ইমরান খান যে ওয়ার্ল্ড কাপ জিতছে, তার যে পপুলারিটি, আমি এখনও যে পাকিস্তানে দেখি যে তার যে পপুলারিটি, ইলেকশন হলেই জিতে যাবে এমন অবস্থা আমি ফিল করি আর কি। মেবি না, না সত্যি, বিকজ পাকিস্তানের বর্তমান দলের একজন সাংবাদিক আমাকে বলছিলেন যে হ্যাঁ মেবি, ইমরান মানে জিতবেন। এটা মানে আমার পক্ষে তো বলা মুশকিল ইলেকশন না হওয়া পর্যন্ত, বাট মেবি জিতে যাবে। বাট সে আছে জেলে, তাই না? কম্প্রোমাইজ করলে কিন্তু জেল থেকে বেরোয় যাবে। হ্যাঁ, মানে এই জিনিসগুলোই আপনি ধরেন মানে আমি যেটা একদম সিম্পল বাংলাদেশি হিসাবে ফিল করি, মানে আমি যদি 6 মাস 7 মাসের পলিটিক্স ক্যারিয়ার বাদ দিই, আমি তো এমন না যে ডেসপারেট ফর সামওয়ান। আমার চিন্তাধারা সবসময় বাংলাদেশের ভালো দিক করতেছে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো করতেছে, আমার ভালো লাগতেছে, বাংলাদেশের ডেভেলপমেন্ট হচ্ছে, আমার ভালো লাগতেছে, বাংলাদেশ কোনো ভালো নিউজ আসতেছে, ভালো লাগতেছে, বাংলাদেশের মাথাপিছু আয় ভালো করতেছে, আমাদের ভালো লাগতেছে। পাসপোর্ট আমরা 41, 42, 43 যত নাম্বারেই ছিলাম, আমার কাছে ভালো লাগে জিনিসগুলো। যখনই শুনি যে একটা জিনিস পিছিয়ে গেছে, আমার কাছে ভালো লাগে না। যেমন আমরা নাকি ভিয়েতনামের কাছে এখন পেছাই গেছি, আমাদের মাথাপিছু আয় কমে যাচ্ছে। এই জিনিসগুলো আমি বলতেছি না যে মানে আমি কাউকে সমালোচনা করার জন্য না, এটা আমি পছন্দ করি না। আমি চাই সবসময় ভালোর দিকে যাবে। তো আমার চিন্তাধারা সবসময় ওই প্ল্যাটফর্মেই ছিল। এক্স্যাক্টলি কি বলতে গেছিলাম মাথায়, ইমরান খানের প্রসঙ্গে তো যেটা হচ্ছে যে যদি ওরকম একটা সিচুয়েশন তৈরি হতো, আমরা যদি ওরকম কোনো একটা অ্যাচিভমেন্ট করতাম, মেবি মানুষও আমাদেরকে ওইভাবে চিন্তা করতো। বাট আমি এক দেশের সাথে আরেক দেশের কম্পেয়ার করতে চাই না। যখন মানে আমি নর্মাল ছিলাম, মানে মিডিয়া কিংবা মানুষজনের কথা শুনলে মনে হতো যে আওয়ামী লীগের পপুলারিটি নাই, কিন্তু তারপরে তারা ক্ষমতায় আছে। এখন মনে হয় বিএনপির পপুলারিটি নাই, তাও তারা ক্ষমতায় আছে। সামহাও আপনি ক্ষমতায় থাকলে আপনি পপুলার থাকতে পারবেন না, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আপনার কাজ করা থেকে বিরত থাকতে হবে। আপনি পপুলার ইয়েগুলা চিন্তা করবেন, আপনার কাজটা খুব ডিফিকাল্ট কাজ, জায়গাটা খুবই ডিফিকাল্ট জায়গা, খুবই সেন্সিটিভ জায়গা, খুবই টাস্ট একটা জায়গা, মানে যেখানে খুবই প্রতিটা সেকেন্ড আপনাকে মানুষ দেখতেছে। তো এত ইজি না। তো এই জায়গা থেকে আপনার সব ভালো ডিসিশন নেওয়াটা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। মিলিয়ন্স অফ ওয়েজ আপনি চিন্তা করে একটা ডিসিশন নিতে হয়। কোনো চান্সেস ধরেন আপনি দেশে ফিরলেন, এক সময় ফিরবেন তো অবশ্যই, আমরাও চাই নিজে কোনো আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম করে। রাজনৈতিক মানে কি আপনার ভালো কাজগুলো আপনার মতো করে জনপ্রতিনিধি না, দেখুন এখানে আর কোনো প্রশ্নই আসার ইয়ে না। আমি একটা দলের সাথে অ্যাফিলিয়েটেড, আমি সেখানেই কমিটেড, এবং সেই জায়গা থেকে আমার ইয়ে নাই। দলের ভালো আছে, খারাপ আছে, দল ছোট বড়, থেকে আবাহনী বা ভিক্টোরিয়াতে যাওয়ার কোনো চান্স না। এটা তো মানে ভবিষ্যৎ আসলে নো ওয়ান নোজ, বাট অ্যাট দিস মোমেন্ট আমি হ্যাপি আছি যেখানে আছি। অনেক মানুষের ওপিনিয়ন থাকবে দল ভালো না, অনেক মানুষের ওপিনিয়ন আবার দল ভালো। সো দুইটাই দিকই আছে। হাউ ডু ইউ রিয়েলাইজ, মানে আপনার এটা প্রমাণ কিভাবে করবেন? যখন হোপফুলি একটা কোনো ইলেকশন হবে, সেখানে পার্টিসিপেট করতে পারবো। মানুষ যদি আমাকে ভোট না দেয়, মানুষ যদি আমাদের দলকে ভোট না দেয়, সবই এটা, আমি এটাকে খারাপভাবে নেওয়ার কিছু দেখি না। প্রথমত হচ্ছে ভোট দিলে হচ্ছে একটা বড় রেসপন্সিবিলিটি যে আপনি তাদের হয়ে কাজ করতে হবে, কারণ মানুষ আপনাকে ভোট দিয়ে আনছে। ভোট না দিলে হচ্ছে আরেকটা রেসপন্সিবিলিটি যে মানুষ রিয়েলাইজ করতেছে যে আমরা ভালো কাজ করিনি, কিংবা আমি ভালো কাজ করিনি, কিংবা আমাকে মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না। তাদের বিশ্বাসটা কিভাবে আদায় করা যায়, কি কাজগুলো করলে তাদের কনফিডেন্সটা গেইন করা যায় যেন তারা ভোট দেবে। আমার কাছে একদম সিম্পল হিসাব। নট নেসেসারিলি এর জন্য আমার মারামারি, রাস্তাঘাটে নেমে আন্দোলন, যুদ্ধ, ফ্যাসাদ এইগুলো করতে হবে না। আমি এটাতে আমি এইগুলো নিতেই পারি না। আমার খুবই খারাপ লাগে এই জিনিসগুলো। আমি ফিল করি, আমি ভাবে নিতে পারি না যে এত বেশি ভায়োলেন্স কেন হবে আমাদের দেশে। ঠিক আছে, আমাদের মত আলাদা থাকবে, সব ধরনের মত থাকবে, আপনার রাইট আছে আপনার মতামত প্রকাশ করার, আমার রাইট আছে। কেউ কারো মতামত আটকায় রাখাটা এটা উচিত না, এবং এটাতে আমি ভালো খারাপ মানে খারাপ অ্যাটলিস্ট কিছু দেখি না। এই মতামত আপনার যে ভালো না খারাপ, এটাও আপনি জনগণের হাতে ছেড়ে দেন, যে তারা ডিসিশন দেখ যে আপনার মতামতের সাথে তারা কয় পার্সেন্ট একমত, কয় পার্সেন্ট না। দেখুন, আপনি তো ক্রিকেটার, তারকা ক্রিকেটার, আপনি তো এমনি কিছু ভোট বেশি পাবেন, জোকস অ্যাপার্ট। আপনার কি সেই গাটস আছে, ধরেন আপনার যে সরকার
আওয়ামী লীগের নেতৃত্ব যেটা আনচ্যালেঞ্জ সবসময় ছিল, আনচ্যালেঞ্জ ছিলেন। আনচ্যালেঞ্জ ছিল না, ধরেন বাংলাদেশে কিন্তু আপনি ক্ষমতায় থাকলেও আপনার প্রতিটা সেকেন্ডই চ্যালেঞ্জিং। পার্টির মধ্যে তিনি সভাপতি, সবসময় সভাপতি ছিলেন, কোনো চ্যালেঞ্জের মুখে ছিলেন না। পার্টি ফোরামে আমরা যেটুকু জানি যে উনার কথার বিরুদ্ধে কেউ কোনো ভয়েস রেজ করতেন না। সাকিব আল হাসান, আপনি তো টিম ম্যানেজমেন্ট নিয়েও কথা বলেছেন এক সময় প্লেইং লাইফে। উড ইউ ডেয়ার টু আর্গু উইথ ইওর লিডার? দেখুন, এটাতে কয়েকটা সিস্টেম আছে। আপনি কিন্তু যখন ন্যাশনাল টিমে নতুন ঢুকেন, আপনার আর্গিউ করার অপশনটা থাকে না। কারণ আপনি সিচুয়েশনটা জানেন না, ডিপলি বুঝতে পারেন না, তো আপনার তখন ওই ইয়েটা করার, আর্গিউ করার মতো পজিশনে আপনি নাই। আপনি পজিশনে কখন, ধরেন আপনি দলের ডিসিশন মেকিংয়ের একজন, আপনি মানে আমি যদি এখন আমাদের দলের দেই, আমাদের যদি স্থায়ী কমিটির কেউ আমি হই, দেন আমার এই আর্গিউটা করার জায়গাটা আছে, প্ল্যাটফর্মটা আছে। আমার কিন্তু প্ল্যাটফর্ম এখানে নাই যে আমি একজন সাধারণ সদস্য, তার একটা আর্গিউ করার জায়গা আছে, অবশ্যই আছে, বাট একটা লেভেল পর্যন্ত, সার্টেন লেভেল পর্যন্ত। আপনি সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন না হলে কি আপনি ওই আর্গিউটা করতে পারেন? একটা প্লেয়ার এই সিরিজের যদি সুযোগ সাইফ হাসান কিংবা নাহিদ রানার কি এখন ওই আর্গিউটা ওরা করতে পারবে না? সাইড লাইনে যদি সুযোগ আসে আপনার, না অবশ্যই। আমি তো এটাই বলছি যে ডিফারেন্ট ওপিনিয়নের মানুষের থাকা আরো ইম্পর্টেন্ট। আমার কাছে যেটা ভালো লাগবে না আমি সব সময় বলবো, বাট বলার ওই প্ল্যাটফর্মটা অবশ্যই থাকতে হবে। মানে আমি ধরেন যদি এখন ফুল রাজনীতির একদম এখানে ঠিক আছে 50 জনেরও একজন কিংবা 100 জনেরও একজন, দেন আমি অ্যাটলিস্ট আমার ভয়েসটা দিতে পারবো। বাট একটা লেভেলে থাকা পর্যন্ত আপনি দিতে পারেন না। এখানে এটা আপনার ইস্যুতেও, আপনার যদি একটা মানে ধরেন আপনি স্পোর্টস এডিটর হন, আপনি একদম প্রথমেই যে আসছে 1 মাস চাকরি করতেছে, ও কিন্তু অত ওপিনিয়ন দেওয়ার সাহসও পাবে না, বুঝবেও না আসলে আপনার অফিসটা কেমনে রান করে। বাট ও যদি 5 বছর থাকে, ও যদি একটা পর্যায়ে আসে, মেবি একদম নতুন থেকে ওই যে আপনার আশেপাশের কোনো একটা পদে আসে, মেবি ও আপনাকে তখন পরামর্শগুলো দিতে পারবে। ওরকম কেউ ছিল না, সাকলাইন মুস্তাক একদম শুরুতে। আর এরপরে আর আইডল কাউকে বলবো না, বাট রাহুল দ্রাবিড় থেকে শুরু করে অনেকের খেলায় ভালো লাগতো। এবি ডিভিলিয়ার্স আর ক্রিস গেল হচ্ছে লাস্টের দিকে ভালো লাগতো। দেশে বাংলাদেশে কেউ ছিল না। না আইডল না বলছি, মানে কার খেলা দেখতে ভালো লাগতো? মানে বিকেএসপিতে তো ম্যাচ হতো প্রিমিয়ার লিগে, তখন সাইড ম্যাচও হতো। ওইরকম আসলে কারো নাম বলাটা মুশকিল, সত্যি কথা। আফতাব ভাইয়ের ব্যাটিং আমার ভালো লাগতো, আশাফুল ভাইয়েরও ভালো লাগতো। আর একদম যদি আগের বলেন, বুলবুল ভাইয়ের নাম শুনছি। নাম শুনতে বলতে যে টেস্টে যখন 100 করলো টিয়ে ওই সব দিক থেকে আতার ভাইও মেবি একটু ছিল। মোহামেডান আবাহনীর খেলার সময় সিঙ্গেল নিত অনেক লং রানের, মানে ওই সময় দেখতেন যে ওটা অনেকক্ষণ এই থার্ড ম্যানে খেললেন, স্টিয়ার করে দিলেন, এইসব কমেন্ট্রি শুনতাম। মনে হয় তো প্রিমিয়ার লিগে 2-4টা ম্যাচ হইতো, তো ওই সব দিক থেকে একটু ছিল। 2003-এ ইংল্যান্ড একটা ট্যুর ম্যাচ খেলতে গেছিল বিকেএসপিতে। আচ্ছা, ইউ হ্যাড বিন টু বিকেএসপি এট দ্যাট টাইম? না মনে হয় 2003 আমি ভর্তি হয়েছি মেবি। আমি না ওই সব, মানে আমার ধ্যান জ্ঞান কি ছিল যে আমি হব, মানুষ আমাকে দেখবে, মানে এমন না যে আমি কাউকে দেখতে যাচ্ছি। আমার আই নেভার হ্যাড ওই না, এবং আমাকে এইভাবে গড়ছে। এই ক্রেডিট আমি দিব ফাহিম স্যারকে, কারণ উনি আমাকে এই চিন্তাগুলো করা শিখাইছে। সত্যি কথা, এটা আপনি বলেন যে বেশি মানে উচ্চাবিলাসী চিন্তা কিংবা এটা ফাহিম স্যার জানতো কিনা যে আমার এরকম কিছু হওয়ার চান্স আছে, বাট উনি আমাকে সবসময় এইভাবেই শেখাইছে যে তুমি কখনো ওই তোমার নর্মাল কলেজ লাইফ হবে না, তুমি রাস্তার দোকানের পাশে বসে চা খাইতে পারবা না, তোমার ওই সার্কেল নিয়ে আড্ডা দিতে পারবা না ঘন্টার পর ঘন্টা। তো তোমার কাছে এই জিনিসগুলো সবসময় থাকবে, মানে এই জিনিসগুলো সবসময় থাকবে, কিন্তু তোমার হচ্ছে এইগুলো মেনেই চলতে হবে। এবং মানুষ যেন তোমার থেকে শিখে, তোমার এত দেখতে হবে। আর তুমি কখনোই কম্পিট করবা না যে তোমার দেশে কে আছে তোমার জায়গায়। পুরো ওয়ার্ল্ডে চিন্তা করো তোমার জায়গায় কারা খেলতেছে, তারা কোন পজিশনে আছে, তুমি তাদের থেকে বেস্ট কেমন হইতে পারো। এবং আমি কোনোদিন ওই দেশের প্লেয়ার নিয়ে চিন্তা করিনি। আমি সবসময় চিন্তা করছি ওকে ঠিক আছে, আমি ওর থেকে কেমনে ভালো হবো। সোজা কথা, যে 5টা টপ টিমের প্লেয়ার, ওকে এর থেকে আমি যদি ভালো হইতে পারি, আমি পৃথিবীর সেরা। সিম্পল হিসাব আমার কাছে ছিল। তাইজুল নিয়ে একটু শুনতে চাই যে তাইজুল তো তার জীবনটা ছিল অভিশপ্ত, যে সবসময় সাকিব আল হাসানের ছায়া ছায়া ছায়া। আমি কখনোই বলবো না যে ছায়া, এটা একটা বড় কারণ। মানে আমি হচ্ছে এই প্রচারণাটা কি ওর প্রতি ইনজাস্টিস? আমি জানি না যে তাইজুল মনে করে কিনা, মানুষ মনে করতে পারে। তাইজুলের এরকম যদি মনে করে, আমার ধারণা ওর ভুল চিন্তা। এর একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি টেস্টে যখন ক্যাপ্টেন ছিলাম, ও সবসময় খেলছে, সবসময় আমার থেকে বেশি বল করছে, তো কখনোই ওর এটা বলা উচিত না যে আমার ছায়া তলে ছিল। ও সেটা বলেন। হ্যাঁ, তো এটা
সেটা আমি বলতেছি যে ওর বলার কথাও না, আমি তো সেটাই বললাম যে যদি এটা অন্য মানুষ বলে ইটস ওকে, কিন্তু আমার তাইজুল কখন এটা বলবে বলে আমার মনে হয় না। ওর ডেবিউয়ের পর থেকে বোধহয় বেশিরভাগ সময় আমি ফার্স্টে ক্যাপ্টেন ছিলাম, যদি 19 পর্যন্ত চিন্তা করি। তো ওই টাইমে তাইলে ও ম্যাচ খেলতে যাবে না, ও তো প্রতি ম্যাচই খেলতো, তাই না? মানে এমন যদি হইতো যে একদমই ঠিক আছে আমাদের মানে ওইরকম কন্ডিশনে আমরা গেছি, খেলতে পারতেছে না, তখন একটা মেবি, বাট খুব বেশি এমন হয়নি। কারণ তখনই আমার ও যখন ডেবু কিংবা কিছুদিন হয়ে গেছে তারপর থেকে আমার টেস্ট খেলাও কমে গেছে, হয়ে গেছে। তা না হলে এই কয়দিনে এত ম্যাচ কেমনে খেলতো বাংলাদেশের মতো একটা দেশে হয়ে, এত উইকেট কেমনে থাকতো যদি বলই না করতো এত। দুইজন খেললে যেটা হয় যে স্বাভাবিকভাবেই ভাগাভাগি হয়, বাট এমন হয় না যে ওর ভাগের বোলিং নিয়ে আমার করতে হয়েছে। আমার ভাগের বোলিং ও সবসময় পাইছে, কারণ আমি প্রিফার করতাম যে কম বোলিং যত করা লাগে, কারণ আমার ব্যাটিং নিয়ে অনেক ফোকাস থাকতো, ব্যাটিং নিয়ে কষ্ট করতাম। আপনি মোহাম্মদ রফিকের বোলিং তো দেখার কথা, মানে খেলছি আমরা তো একসাথে। সো মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম কম্পেয়ার করতে বলছি না। একটা সময় মনে হচ্ছিল বোধহয় লেফট আর্ম স্পিন হারায় যাচ্ছে বাংলাদেশ থেকে, বিশেষ করে আপনারা যখন ফেড আউট হওয়া শুরু করলেন, মনে হচ্ছে যে এই পরম্পরাটা থেকে যাবে। এখন পেস বোলারদের ট্রেন্ড চলতেছে, আমি আশা করি যে এখন আসলে সবসময় একটা ট্রেন্ড থাকবে বলে মনে হয় না। ফিঙ্গার স্পিনাররা হোয়াইট বলে এখন খুব কম এফেক্টিভ, আনলেস আপনি ব্যাটিং করেন ভালো, টপ 6-এ টিমে থাকাই খুব ডিফিকাল্ট। এটা হচ্ছে আমি ফিল করি এখনকার ওডিআই টিমে কিংবা টি20 টিমে। আপনি টপ 6-এ থাকেন, একটু হেল্পফুল উইকেট হলে আপনি 4 ওভার করবেন, নাহলে প্রতিদিন 2 থেকে 3 ওভার করে দিবেন। এটা হচ্ছে ফিঙ্গার স্পিনারদের রোল। টেস্ট ক্রিকেটে ফিঙ্গার স্পিনাররা এখনও খুবই দাপটের সাথেই আছে, পৃথিবীর বেশিরভাগ দেশে ফিঙ্গার স্পিনাররাই খেলে। বাট হোয়াইট বলে আপনার খুবই রেয়ার চান্স, স্লিম চান্স আপনি শুধু একটা ফিঙ্গার স্পিনার হয়ে আপনি একটা দলের মেন প্লেয়ার, বা খুব রেয়ার। তো আমি এখন যদি বাংলাদেশের কথা চিন্তা করি, আমি মনে করি যে হওয়া উচিত চাইনাম্যান আসা উচিত, লেগ স্পিনার আসা উচিত, এবং ওদেরকে প্রমোট করা উচিত বেশি বেশি করে, সো দ্যাট আমরা ভালো করতে পারি। আপনার এই চাওয়া তো অনেক দিনের। হ্যাঁ, অনেক দিনের হয় নাই, ওই চাইতেই থাকলাম। এই দেশে এই শ্রীলঙ্কায় কিভাবে হয়, মানে অদ্ভুত মিস্ট্রি মেবি স্পিনার। ওদের ওই না, ওদের তো দেখার মতো লোক আছে, যে ওরা এদেরকে দেখে। আমাদের 18 কোটি মানুষ আমাদের দেশে, আমাদের দেশে যদি আমাদের দিকে তাকাই কেউ, তাহলে তো কেউ দেখবে না। সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মোহাম্মদ রফিক, মনি ভাই, রাজ ভাই, এদেরকেই দেখছে। তো এরপরে তো আর ওরকম কাউকে দেখে নাই। অফ স্পিনারই তো ছিল না বাংলাদেশে আগে, সেই হিসাবে তো মিরাজ আসছে, এটাই একটা আমাদের জন্য একটা বড় লম্বা একটা গ্যাপ ছিল। হ্যাঁ, সেটাই তো আমাদের একটা বড় অফ স্পিনার তখন ছিল, আসলে ব্যাটসম্যান সবাই অফ স্পিনার ছিল, ওই আর কি 2-1 ওভার, বাট ওটা তো আর ওই ইসে না। বাট এখনকার পিচ চেঞ্জ, কন্ডিশন চেঞ্জ, মানুষ অনেক বেশি রান দেখে, বল ঘুরে না ফিঙ্গার স্পিনারদের বল পিচে, তো স্বাভাবিকভাবে ডিফিকাল্ট না সার্ভাইভ করা। ফিল্ডার একটা উপরে থাকে, মারা যায় অনেক, তো অনেক অপশন আছে। খেলোয়াড়রা তো আর এখন আগের মতো না যে 180-220 হলে ওডিআই যেতে চাই, এখন 350 খেলা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের কি লাগে আসলে? এক্স ফ্যাক্টর লাগবে। মানে আপনি তো সব টিমের World সব champion ওয়ার্ল্ড হইতে চ্যাম্পিয়নদের সঙ্গে খেলেন, বিভিন্ন লিগে অপোজিশনে খেলেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে আপনার এক্স ফ্যাক্টর লাগবে। এক্স ফ্যাক্টর আমাদের টিমে যদি আমি বলি, দুইটা যদি বলি, মুস্তাফিজ আর আছে, এখন নাইদরান আছে। রিশাদ যদি হয়ে ওঠে 3টা, বাট আমাদের ব্যাটিংয়ের এক্স ফ্যাক্টরও লাগবে। তো ব্যাটিংয়ে আপনার এরকম যদি 3টা বলারের সাথে 3টা ব্যাটিং এক্স ফ্যাক্টর থাকে, দেন আপনার টিম জেতার চান্স আছে। প্রসপেক্ট দেখেন ব্যাটিংয়ে? আমি তো দেখি, বাট পোটেনশিয়াল অনুযায়ী অনেকেই করতে পারতেছে না। হাউ অ্যাবাউট তানজিদ হাসান তামিম? মানে আপনার উপরে তো একজন লাগবে। দেখেন, পোটেনশিয়াল অনেকেরই আছে। তামিম, ইমন, আমার কাছে মনে হয় সৌম্য আছে, বাট আমি এই ওয়ার্ল্ড কাপ বলছি না, মানে ইন নিয়ার ফিউচার, যেহেতু আমরা না, তো 26 ওদের বছর তো জন্য পার এই হয়ে গেল ওয়ার্ল্ড আসলে। কাপই টাইম, কারণ ওরা হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ খেলছে, 5-6 বছরের ক্যারিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু মানে এমন না যে 1-2 দিনের ক্যারিয়ার, 5-6 বছরের ক্যারিয়ার হচ্ছে। আমি শিওর 100-র উপরে ম্যাচ হয়ে গেছে, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এই টাইমটাই বেস্ট টাইম ওদের ভালো পারফর্ম করার। আশা করি যে ওরা করবে। কনসিস্টেন্টলি অনেক ভালো পারফর্ম করতে হয়, কনসিস্টেন্টলি অনেক ভালো পারফর্ম করা এত ইজি না। অনেক কিছু আর ওডিআইতে না এখন অনেক বড় খেলা। টি10, টি20 আসার পরে ওডিআই আসলে আপনার খেলতে গেলে অনেক ধ্যান জ্ঞানের বিষয়। আমাদের এই জায়গাটা অনেক বড় ল্যাকিংস আছে, সিঙ্গেল খেলার একটা বড় ল্যাকিংস আছে। ভালো স্পিনারের এগেনস্টে আপনি যদি সিঙ্গেল না খেলতে পারেন, শেষ। বাউন্ডারি মেরে খুব বেশি কভার করা যায় না 50 ওভারের ম্যাচে। আপনি বিরাট কোহলি, রোহিত শর্মাদের ব্যাটিং দেখেন, সিনিয়র কিংবা বাট
বাউন্ডারি পার্সেন্টেজ, সিঙ্গেল পার্সেন্টেজ কত, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাটার করে। আপনি বিরাট কোহলি, রোহিত শর্মা এই দেশে, কুমার সাঙ্গাকারা, মায়লা, মানে আপনার সময় আপনারাও টপ প্লেয়ার ছিলেন, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে ওনারা আপনাদের চাইতে আসলে অনেক অনেক দূর এগিয়ে। কি কারণ? এটার একটা বড় কারণ আমার কাছে মনে হয় আমাদের কন্ডিশন। ধরেন অনেক বড় দূর এগিয়ে বলতে আপনি এটাই তো আলটিমেটলি যে ধরেন ওরা ওডিআইতে 45 অ্যাভারেজ, আমাদের 35 অ্যাভারেজ, তো দিন শেষে 10 রানের কম বেশি। আপনি যদি বাংলাদেশে না খেয়ে শ্রীলঙ্কাতে আপনার ক্যারিয়ারটা হতো, অথবা পাকিস্তানে অথবা ইন্ডিয়াতে, আপনার অ্যাভারেজ 45ই থাকতো 35-এর জায়গায়, কন্ডিশনের কারণে। তখন আপনি আর বড় ছোট বুঝতেন না। আমি বাংলাদেশের প্লেয়ারদেরকে বলি যে তোদের যদি 35 অ্যাভারেজ থাকে, দ্যাট মিনস মিনিমাম তোদের অন্যান্য দেশে যে কোনো দেশে থাকলে তোদের 42 অ্যাভারেজ। আর যদি তোরা 40 করতে পারিস, দ্যাট মিনস অলমোস্ট 50 অ্যাভারেজ। সো 40-তে টার্গেট রাখ, যদি এটা রাখতে পারিস দ্যাটস ইট, অনেক ভালো দেশ আপনার। কারণ আপনি যদি দেখেন এখন আমাদের টেস্ট টিমের 3-4টা প্লেয়ার আছে যাদের 40, 45, 50 পর্যন্ত অ্যাভারেজ লাস্ট 4-5 বছরে। মুশফিক ভাই, মমিনুল, শান্ত, লিটন, ইভেন মিরাজের অ্যাভারেজও মেবি ভালো। তো আপনি একটা টিমে যখন 7 জন ব্যাটসম্যানের 5 জনের 40-এর কাছাকাছি কিংবা 40 অ্যাভারেজ, ওই টিম ভালো করা স্বাভাবিক। এই কারণে আপনি আমাদের টেস্টের রেজাল্ট একটু বেটার দেখছেন এখন। সেদিক থেকে ওডিআইয়ের কম, কারণ হচ্ছে কি আমি, রিয়াদ ভাই, মুশফিক ভাই একবারে বের হয়ে গেছে। যাদের মিডিল অর্ডারে হয়তো সবারই 35+ অ্যাভারেজ ছিল, আমি জানি না এক্স্যাক্টলি আসলে নাম্বারটা, বাট এখনকার টিমে আমি জানি না কয়জনের আছে 35+ অ্যাভারেজ। তো যখন এরকম 35+ অ্যাভারেজে 4টা প্লেয়ার আসবে, মানে ইন্টারন্যাশনাল লেভেলে ওদের 45+ 4টা, তখন ভালো করতে পারা। তো ওই অ্যাভারেজটা আনাটা ইম্পর্টেন্ট। আপনাদের বিরাট ঘাটতি তামিম কিংবা ইমন কিংবা সাইফ হাসান কিংবা লিটন, শান্তর কত আমি তাও যায় না। শুধু বোধহয় আমি জানি হৃদয়ের আছে 35+। কনসিস্টেন্ট। হ্যাঁ, তো এ বাদে আমি একজনেরও ওদের এই লেভেলটাতে আনতেই হবে। সাকিব, আপনি তো সব ফরম্যাটে সব কিছু দিয়ে আপনি 1 নম্বর। তারপরে যদি জানতে চাই যে আপনার দেখা প্রবাবল, আপনার দৃষ্টিতে বাংলাদেশের সেরা টেস্ট টিমটা কি হতে পারে? কারেন্ট টিম না, আমি বলছি আপনি যাদের সঙ্গে যাদের খেলা দেখেছেন, খেলেছেন, এখন যারা খেলছে কম্পেয়ার করবেন। এখন আমি রেকর্ড দেখলে তো দেখা যাচ্ছে যে এখনকার প্লেয়ারদের হয়তো আমি বেশি প্রাধান্য দেবো, যাদের খেলা আমি দেখছি। মেবি আগেরও অনেক প্লেয়ার ছিল যাদেরকে আমি রাখতে পারি, নট নেসেসারিলি তাদের রেকর্ড বেটার, কিন্তু একটা মোটামুটি একটা আইডিয়া করা যায়, নট নেসেসারিলি ব্যাটিং অর্ডার অনুযায়ী। কারণ আপনার মমিনুল, শান্ত, তামিম, মুশফিক ভাই, রফিক ভাই, আগের পেস বোলারদের থেকে যদি রাখি, শাহাদাত রাজীব, কারণ ওই সময় যে অবস্থা ছিল আমাদের পেস বোলারদের, ওর ভেতরে একটা এখনকার সবাইরে আমি প্রায় রাখতে চাই, এখন সবাই ভালো পেস বোলার আমাদের। তারপরে সুমন ভাই, আবিল বাশার, সুমন, মানে আমি যাদের সাথে খেলছি, আমি এর আগে আসলে বলা মুশকিল। ওপেনার একজনের নাম বললেন, লিটন। ওকে, লিটনরে এখন ওপেনই খেলাইতে হবে। এই তো কতজন হলো মোটামুটি একটা 10 জনের মতো পেস বোলার, আপনি 3-4 জন ধরে নেন আরো। হ্যাঁ, এই তো। মানে নাহিদ রানাকে আগে রাখবেন নাকি শাহাদাত রাজীবের কথা তো আপনি বললেন? চিন্তা করি রিয়াদ ভাইয়ের ব্যাটিং, নাহিদ রানা, অবশ্যই নাহিদ রানা, শাহাদাত হোসেন, রাজীব। আমি একটু অন্যরকম চুজ করব, শরীফুল রে করার ইচ্ছা ছিল, হাসান রে আমার করার ইচ্ছা অনেক। তো খুব ডিফিকাল্ট, যে গুলা ফিট থাকবে তখন চুজ করব। হাসান আমার কাছে মনে হয় পারফেক্ট, মানে আমাদের টেস্ট বোলারদের ভিতরে অনেক বেশি ভালো, এটা হচ্ছে আমি ফিল করি। আপনার সেকেন্ড স্পিনার কি হবেন? আপনি তো অলরাউন্ডার। রফিক ভাইরে নিলাম, এখন আমি তাইজুলরে নিতে পারতেছি না, বাট এমনি হলে তো ধরেন তাইজুল, মিরাজ দুইজনই আছে, দুইজনের বোধহয় 250+ উইকেট, তাই না? মানে এত ইজি তো না, বাট রফিক ভাই যে সময় খেলছে ওনার আপনি তো যেটা বললেন যে সংখ্যা তো এক জিনিস, সংখ্যা হলো আপনার টিম কম্বিনেশনে তার সময়ের ইম্প্যাক্ট। আপনি শাহাদাত হোসেন রাজীব যখন শাহাদাত হোসেন রাজীবের এখন বোধহয় সেকেন্ড হাই পেস বোলারদের মধ্যে, এবং শাহাদাত হোসেন রাজীব যে আমলে খেলেছেন আনবিলিভেবল। মানে আমি ওইটাই বলছি, নাম্বার শুধু না, এভারেজ শুধু না, আপনার টিমে এটাই মোটামুটি। সাকিব আল হাসান ওই টিমে আছে তো? হ্যাঁ, আমি আছি। দুই ওপেনার দেন, আবার লিটন আর তামিম দিবেন। এত কম অপশন কেন?
না মানে এখন মাথায় আসতেছে না, আমি শিওর একটু চিন্তা করলে ইয়ে হবে। আমি আসলে সত্যি কথা বলতে, আপনি যখন একটা ইসের সাথে লাস্ট 2-3 বছর কোনো টাচে থাকবেন না, ইটস ডিফিকাল্ট। আপনি অনেক বেশি আমার ওই নাম্বার 3 সাকিব আল হাসান, নাম্বার 3 দেন, আমার আমাকে ব্যাটিং দেন, পজিশনের কারণে আমি শান্তকে জানতে দেন, চাচ্ছি। রিয়াদ ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই, মুস্তাফিজ, মুস্তাফিজ পেস বোলার। আর কি আছে আমাদের ভালো? ওয়ানডেতে শরীফুল্লাহ দিয়ে দেন, তাসকিন খেলে, তাসকিন নাহিদ রানা মেবি। এই তো স্পিনিং অপশন কি সাকিব আল হাসান আর স্পিনিং অপশন দরকার নেই, পেস বোলার আমাদের সব 4টা পেস বোলার। রিয়েলি? আমরা 15 ওয়ার্ল্ড কাপে ভালো খেলছি তো 4টা পেস বোলার দিয়ে, অ্যাগ্রেসিভ। বাট এক সময় তো আপনার 4টা পেস দেশের বোলার মানুষ খারাপ না। spinner মাশরাফি নিয়ে ভাই বেশি যদি, মাশরাফি ভাই, নাহিদ রানা, শরীফুল, মুস্তাফিজ অথবা তাসকিন 5টা থেকে 4টা নিলে খারাপ না। মাশরাফির বেস্ট টাইমটা তো আপনি দেখছেন। আমরা মাশরাফিকে মনে করি বাংলাদেশে শুধু উনি ক্যাপ্টেন্সি না করছেন। না না, মাশরাফি ভাই যখন 7 ওয়ার্ল্ড কাপে বল করছে, বাবা 140-45 বল করছে। এর কেউ বিশ্বাস করে না, 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 সবাই মনে করে যে কি যেন আরে মাশরাফি ভাই scratch এ ভর স্লোয়ার দিয়ে- বাউন্সার অনেক এফেক্টিভ, এত আস্তে স্লোয়ার বাউন্সার মারতে পারতো না তো, অনেক বড় বড় ব্যাটসম্যান আউট করে দিত। না না, ওনার ওয়ার্ল্ড কাপটা খারাপ গেছে 19-এর, ওটা ঠিক, বাট ওর আগে 15-র সময় কিংবা 8-9 বোধহয় পিকি ছিলেন তার। 7-এর ওয়ার্ল্ড কাপে শুনে উনি সব থেকে পিকে ছিল। 7-এর ওয়ার্ল্ড কাপ আমার মনে হয়েছে 7-8, ওইটা সবারই তো একটা টাইম। পেস বোলারদের লাইফ ইয়ে তো লংজিভিটিটা খুব কম। মুস্তাফিজ অনেক লাকি, অনেকদিন খেলতেছে। তাসকিনও আচ্ছা, মুস্তাফিজের ব্যাপারটা বলেন তো, এত বড় একজন বোলার কিন্তু লাইমলাইট থেকে একদম দূরে, সে ইচ্ছে করে থাকে নাকি? লাইমলাইট থেকে দূরে কই। মানে না, আমি বলছি যে আপনাদের নিয়ে যেরকম একটা বা একজন নতুন নাহিদ রানাকে যেটা হচ্ছে, মুস্তাফিজ না, তো না, না, ওয়ার্ল্ড হঠাৎ করে বিটার এখন যেটা হয়, হঠাৎ করে আসলে হঠাৎ করে মুস্তাফিজেরও হয়েছে, কেন হয় নাই? শুরুর দিকে। হ্যাঁ, নাহিদ রানাদের মতোই হয়েছে, এর থেকে বেশি হয়েছে, কম হয় নাই তো। বাট মুস্তাফিজ বোধহয় একটু বেশি স্মার্ট, মানে হ্যান্ডেল এসব তারকা খ্যাতি হ্যান্ডলিং এর ব্যাপারে। হতে পারে, বুদ্ধিমান আছে। সবাইকে এই পরামর্শ দিবেন যেন এই বুদ্ধিমান হয়, যেন আপনারও খ্যাতির জগতে খুব দ্রুত আসা। না, যে যার মতো তার মতো থাকুক, কাউকে চেঞ্জ করার দরকার। হ্যাঁ, আমি যেন পিছিয়ে না যাই আর কি, খ্যাতির মোহের পিছনে ছুটতে গিয়ে। এটা একটা অন্য ধরনের টাকা, খ্যাতি, মানে মানুষের ভালোবাসা, একটা বয় একটা ছেলে হুট করে এসে অ্যাডজাস্ট করা একটু কঠিন না? মানে এটা হ্যাঁ কঠিন, বাট যারা এটা করতে পারে তারাই তো বেশি দূর আপনার জন্য যায়। কাজটা সহজ, এটা আই ডু আন্ডারস্ট্যান্ড। আপনি তো অনেককে দেখছেন, মানে অনেককে, আপনার অনেক প্রিয় প্লেয়ার নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মানে তাদের তো আজকে অন্য জায়গায় থাকার কথা ছিল। না, এটা কার কোথায় থাকার কথা ছিল এটা বলা মুশকিল, বাট যারা বেটার হ্যান্ডেল করতে পারছে তারা সার্ভাইভ করছে। আর কয়দিন ক্রিকেট খেলবেন? ইন্টারন্যাশনাল না, সব যতদিন ফিট থাকে আর ডিমান্ড থাকে, পারফর্ম করতে থাকে। না, পারফর্ম তো করছেনই, মানে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি সময় সত্যি কথা বলতে শরীরটা লাস্ট একটা বেশ ব্যাপার। কিছুদিন ধরে খুব ভালো করছে, নিজের কাছে ভালো লাগছে পারফরমেন্সটা, নিজের কাছে মানে আমি স্যাটিসফাইড অনেক। সো এই কারণে আমি অনেক বেশি কনফিডেন্ট এখন। আর কতদিন এরকম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, যেমন এখন আপনার নুরুল হাসান সোহান, ইমন, তারপরে তৌহিদুলের সঙ্গে দেখা হচ্ছে, বাইরে বাইরে আর কতদিন দেখা হবে?